আমার পরের বক্তা অধ্যাপক অর্ণব সাহা। শুভ সন্ধ্যা। সকল সহবক্তা এবং সঞ্চালককে আমার সম্মান। আলোচনা অনেক দূর অবধি এসছে, আমরা একটু মূল জায়গাটায় আসি আর একবার করে। আজকের আলোচনার শুরুতেই দিলীপ ঘোষ, বিজেপির বরিষ্ঠ রাজ্য নেতা, তিনি যেটা বললেন যে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন হলে এরকম হতো না, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, অরাজনৈতিক চেহারা ছিল বলেই মমতা ব্যানার্জি জিতে গেলেন। এই যে কথাটা উনি বললেন, এই কথাটা ইটসেলফ একটা রাজনৈতিক স্টেটমেন্ট। এবং আজকে যে মোশন, সেই মোশনের ক্ষেত্রে এই কথাটা আমাদের বারবার করে নিয়ে আসতে হবে। তার কারণ এই আলোচনার মধ্যেই সুমনদা নিজে তুলেছেন, আরও একাধিকজন তুলেছেন, আন্না হাজারের কথা তুলেছেন। একবার ভেবে দেখুন, আন্না হাজারের যে দুর্নীতিবিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সুফল কিন্তু পেয়েছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং সেই আন্দোলনের একটা ফল হচ্ছে ইউপিএ সরকারের চলে যাওয়া এবং বিজেপির সরকারের ক্ষমতায় আসা। আমরা কি এটা ভাবতে পারি না যে পশ্চিমবাংলায় যে এত বড় একটা আন্দোলন, গণ আন্দোলন তৈরি করা হলো, এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে আসলে তার পেছনে নেপথ্যে এই রাজনৈতিক উদ্দেশ্যগুলোই আসলে ছিল। সুতরাং রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র অরাজনৈতিক চেহারা ছিল, এই জায়গাতে বলে যদি থেমে যাই, তাহলে আমার মনে হয় এই পুরো জিনিসটাকে আরও বেশি ঘোলাটে করে দেওয়া হবে। খুব স্পেসিফিক্যালি আজকের যে মোশন, তার প্রথম শব্দটা হচ্ছে তদন্ত। এই তদন্তের ক্ষেত্রে আমাদের সবার উপর কার উপর নির্ভর করতে হবে? আদালত গ্রাহ্য প্রমাণের উপরেই নির্ভর করতে হবে। যখনই তদন্তের প্রসঙ্গ আসে, আমাদের এটা মনে থাকবে যে রাজ্য পুলিশের হাতে ঠিক 4টে দিন ছিল। সেই 4টে দিনের মধ্যে তারা গ্রেপ্তার করেছে যে প্রাইম অ্যাকিউজকে, সেই প্রাইম অ্যাকিউজ সঞ্জয় রায়, তার নামেই শেষ পর্যন্ত সিবিআই চার্জশিট দিয়েছে, এবং শেষ পর্যন্ত যে রায় বেরিয়েছে 172 পাতার রায়, সেই রায়েও কিন্তু তাকেই একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে কিন্তু আমি মনে করিয়ে দেবো দুটো ঘটনার কথা। একটা হচ্ছে মহারাষ্ট্রের বদলাপুর, যেটা নিয়ে সুমনদা 1 ঘন্টার পূর্ণ প্রোগ্রাম করেছিলেন, নিশ্চয়ই সুমনদার মনে আছে। আর একটা হচ্ছে আসামের নওগাঁও। কী হয়েছিল সেখানেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছিল। বদলাপুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যখন কাস্টাডিতে নিয়ে যাওয়া হচ্ছে ওই প্রিজন ভ্যানের মধ্যে, সে পুলিশের বন্দুক ছিনতাই করে সেই লোকটি, সে পুলিশকে গুলি চালানোর চেষ্টা করে, পুলিশ পাল্টা গুলি করে তাকে মেরে দেয়। নওগাঁওয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওই যে লোকটি, যে কিনা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত, সে নাকি পালানোর চেষ্টা করেছিল এবং কালভার্টের মধ্যে সে ওই জলে ঝাঁপ দেয় এবং পুলিশ তাকে সেখান থেকে গুলি করে মেরে দেয়। পশ্চিমবঙ্গে কি আমরা সেরকম ঘটনা দেখেছি যে ওই 4 দিনের মধ্যে ইন্টারোগেশনের মধ্যেই সঞ্জয় রায়কে মেরে দেওয়া হচ্ছে? সেরকম কিন্তু হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ যে তদন্ত করেছে, সেই তদন্তের মধ্যে দিয়ে যা তারা পেয়েছে, যে এভিডেন্সগুলো তারা পেয়েছে, সেই এভিডেন্স তারা তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। এবং সিবিআই যখন সুপ্রিম কোর্টে, যখন তার তত্ত্বাবধানে যখন এই পুরো বিচারটা চলছে, সেইখানে 9টা ফরেন্সিক ল্যাব রিপোর্ট, যেগুলো প্রত্যেকটা ক্রস চেকড হয়েছে, প্রত্যেকটাই কিন্তু দিল্লিতে একাধিক বড় যারা নামী ডাক্তার, বিভিন্ন ইনস্টিটিউশনের ডাক্তার, তাদের দিয়ে যে বোর্ড তৈরি করা হয়েছে, তাদের দিয়ে একাধিকবার ক্রস চেক করানো হয়েছে। 90টা ডকুমেন্টারি এভিডেন্স জমা পড়েছে, আরও 65টা ডিফারেন্ট এভিডেন্সেস জমা পড়েছে। এই সমস্ত কিছুর ভিত্তিতেই কিন্তু তদন্তটা হয়েছে। এবং আমরা জানি যে 7 দিন সময় দিন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের পুলিশকে 7 দিন সময় দিন, আমরা এর সর্বোচ্চ সাজা বা চূড়ান্ত সাজার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই হাইকোর্ট হস্তক্ষেপ করে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হাতে পুরো জিনিসটা চলে যায়। তো আমরা আশা করেছিলাম যে রাজ্য পুলিশ হয়তো অকর্মণ্য, রাজ্য পুলিশ হয়তো অপদার্থ, সুপ্রিম কোর্ট হয়তো পারবে। কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টও কিন্তু ইকুয়ালি, যদি এটাকে ব্যর্থতা বলেন তাহলে ব্যর্থতা, যদি বলেন যে এটা ছাড়া আর অন্য কোনো রায় আসার কোনো সম্ভাবনা ছিল না, তাহলে সেই দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু একইভাবে নিয়ে গিয়েছে। সুতরাং এই জায়গায় রাজ্য সরকারকে এককভাবে এভাবে দাগিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। এখানে কিন্তু একই সঙ্গে প্রশ্নটা চলে আসবে সুপ্রিম কোর্টের দিকেও। তদন্তে ফাঁক রেখে, এই যে ফাঁক কথাটা আসছে, এটা ঠিক যে 172 পাতার যে রায় এসেছে, সেই জায়গায় বহু এরকম প্রশ্ন উঠেছে, যে জায়গাগুলোতে আমাদের যে ওই 4 দিনে যে তদন্ত হয়েছে, সেই তদন্তকে প্রশ্ন করা হয়েছে, সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু একটু মাথায় রাখতে হবে, ফাঁক আর ফাঁকি দুটো জিনিস কিন্তু এক নয়। যে কথাগুলো বলা হয়েছে, আমি একদম স্পেসিফিক্যালি বলছি যে এখানে কিন্তু গাফিলতির কথা বারবার করে বলা হয়েছে। যেমন নেগলিজেন্স শব্দটা ইউজ করা হয়েছে হসপিটাল অথরিটির ক্ষেত্রে। যেমন রূপালী মুখার্জি, তার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি সঞ্জয় রায়ের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটা নিয়েছেন, আবার তাকে ফেরত দিয়ে দিয়েছেন, ভর্ৎসনা করা হয়েছে তীব্রভাবে। একই সঙ্গে কিন্তু বলা হয়েছে তার কোনো আলটেরিয়ার মোটিভ ছিল না। একই সঙ্গে
সৌরভ কুমার ঝা এএসআই, তাকে তীব্রভাবে ভর্ৎসনা করা হয়েছে, তিনি ওই জিগি করার জায়গাটা ফাঁকা রেখে দিয়েছিলেন, পরে করেছেন, এগুলো তো অবশ্যই নেগলিজেন্স। এবং সেক্ষেত্রে বলছেন কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য ম্যাটার, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা তো সত্যি, এরকম ঘটনা তো প্রতিদিন ঘটে এবং এরকম প্রতিদিন প্রত্যেকটা হসপিটালেই ঘটছে এরকম তো নয়। সুতরাং এরকম একটা ঘটনার সামনে মুখোমুখি দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ যারা, তারা সত্যি সত্যি বহু জায়গায় অনেক রকম মানে আমি বলবো যে এক ধরনের নেগলিজেন্স বলুন বা এক ধরনের ক্যাজুয়াল মানে মনোভাব বলুন, সেটা প্রকাশ করেছে। কিন্তু ওভারঅল এই সমস্তগুলোকে পেরিয়ে যে জিনিসটা চিহ্নিত হয়েছে সেটা হচ্ছে সঞ্জয় রায়ই একমাত্র দোষী। কেন এই কথাটা বলছি? এই জন্য বলছি যে এই মানে মামলা শুরু হওয়ার সময় থেকে বা এই ঘটনাটা শুরু হওয়ার সময় থেকে যখন একদম প্রথমে আমরা দেখেছি যে প্রচুর গুজব, প্রচুর মিথ্যা, সেই জিনিসগুলো কিন্তু পল্লবিত হয়েছিল। যেটা সুমনদা আমার আগে বললেন, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আমি সোমা মুখার্জি, 150 গ্রাম সিমেন্ট, রক্তমাখা গ্লাভস, কাঁচি, এই যে একটার পর একটা সমস্ত ধোঁয়াকে কথাবার্তা এসেছিল, তার থেকে বোঝা যায় যে পুরো জিনিসটার মধ্যে একটা রাজনৈতিক শেপ দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই শেপ দেওয়ার চেষ্টাটাকে কিন্তু আমাদের বুঝে নেওয়া দরকার যে এই শেপ দেওয়ার চেষ্টাটার মধ্যেও আসলে একটা রাজনীতি রয়েছে। এক সুরে বলছে সঞ্জয়ের ফাঁসি চাই, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই, এই কথাটা কে প্রথম বলেছিলেন? বলছিলেন মুখ্যমন্ত্রী। এবং আমাদের মনে রাখতে হবে বিগত 1 বছরের মধ্যে, যেটা সুমনদাও আজকে বললেন, মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে এই গুড়াপ পর্যন্ত অন্তত 5টা কেসে রাজ্য পুলিশ যেভাবে প্রসিকিউশন করেছে, যেভাবে প্রসিকিউশন সাজিয়েছে, তাতে কিন্তু সেই সর্বোচ্চ সাজাটা আনা গিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, এই সর্বোচ্চ সাজা এলেই কি সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না, ধর্ষণ হয়তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না, কিন্তু রাজ্যের প্রধান হিসেবে, রাজ্যের শাসক দল হিসেবে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের এই দায়টা রয়েছে মানুষের কাছে, যেহেতু তারা মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, যে দৃষ্টান্তমূলক একটা সাজা, যে এরকম হিনিয়াস ক্রাইম করেছে তার বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক সাজা মানুষের সামনে নিয়ে আসা দরকার। এটা এই জন্য দরকার যে এর মধ্যে দিয়ে ধর্ষণ কমুক বা না কমুক, অন্তত একটা বার্তা যাবে যারা এই ধরনের কাজ করে তাদেরকে এই রকম সাজা পেতে হবে। অতীতে অনেকগুলো কেসে রাজ্য সরকার কোথায় কোথায় গাফিলতি করেছে, কোথায় কোথায় ভুল করেছে, কোথায় কোথায় হয়তো খানিকটা পিছিয়ে গিয়েছে, তার মানে তো এই নয় যে রাজ্য সরকার ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটলে সেখানে কঠোর মনোভাব নিতে পারবে না। অবশ্যই পারবে, এবং রাজ্য সরকার তো সেই দিকেই গিয়েছে। ডিএনএ কন্টামিনেশন নিয়ে কথা বলা হয়েছে, সেখানে একেবারে পরিষ্কার করে কিন্তু বিচারক রায় দিয়েছেন যে ওখানে যে ইনসিডেন্ট অফ ইমপ্ল্যান্টেশন ঘটেনি, অথচ এই কথাটা বারবার করে বলা হয়েছে। আমি যে বারবার করে বলছি যে বারবার মিথ্যে এবং গুজবের একটা রাজনৈতিক চরিত্র আছে, এবং যখন শেষ পর্যন্ত মানে মৃতার যিনি বাবা মা, তার প্রতি পূর্ণ সম্মান এবং পূর্ণ সহানুভূতি বজায় রেখে বলছি যে সত্যি সত্যি যাদের একমাত্র মেয়ে এরকম একটা ভয়ঙ্করভাবে মারা গিয়েছেন, তাদের যে মানসিক অবস্থা সেটা আমরা কেউ বুঝতে পারবো না। কারণ যাদের একমাত্র সন্তান চলে গিয়েছে, তারা সত্যি সত্যি এই অবস্থায় তারা খুব অসহায় হয়ে পড়েছেন, ঠিক কথা। কিন্তু তারা সত্যি সত্যি যে ধরনের কথাবার্তা বলছেন, তারা একটা জায়গায় বলছেন মুখ্যমন্ত্রী দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এই স্টেটমেন্টটা ইটসেলফ একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এবং এই পলিটিক্যাল স্টেটমেন্টে যখন তারা করছেন, তখন যতটা না তারা এই ঘটনাটার মধ্যে দিয়ে তারা মানে শোকবিহ্বল, তাকে ছাপিয়ে যাচ্ছে আরও এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, যে বিভ্রান্তির তারা শিকার হচ্ছেন কিনা সেটাও আমরা জানি না। সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। 14ই আগস্ট যে স্বতঃস্ফূর্ত আমরা যে আন্দোলন দেখেছিলাম, রাস্তায় নেমেছিলেন এই পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ, সেই আন্দোলনের চেহারাটার মধ্য দিয়ে শুধুমাত্র এই একটি ধর্ষণ বা হত্যার প্রতিকার চাওয়ার অঙ্গীকার সেটা ছিল না, তার সঙ্গে সঙ্গে যেটা চাহিদা ছিল, আমি মনে করি যে চাহিদা ছিল, সেটা হচ্ছে জেন্ডার জাস্টিস। আমাদের সমাজে যে লিঙ্গ বৈষম্য প্রতি মুহূর্তে মেয়েদের সহ্য করতে হয় এই পুরুষতান্ত্রিক সমাজে, সেই জেন্ডার জাস্টিসের একটা দাবি তার মধ্যে ছিল। মানুষের বিভিন্ন রকমের এরকম আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাগুলো মানুষের মধ্যে থাকে, যে একটা জাস্ট সোসাইটি তৈরি করা হোক, একটা সাম্যের সমাজ তৈরি করা হোক, একটা আদর্শ সমাজ তৈরি করা হোক, সেই আদর্শ সমাজ তৈরি করার মতন একটা বাসনা সেখানে ছিল। কিন্তু এটা সত্যি কথা, এই আন্দোলন যত বেশি করে এগিয়েছে, তত বেশি করে প্রকট হয়ে উঠেছে এর ভেতরকার রিফ্টগুলো, এর ভেতরকার যে সমস্ত ফাঁক এবং ফাঁকিগুলো, ওইগুলোই বরং আমি বলবো ফাঁকি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির সময় ডাক্তারবাবুদের একটা অংশ তারা প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করছেন এবং স্বাস্থ্যসাথীর টাকায় তারা 54 কোটি টাকার চিকিৎসা করছেন। এই যে ঘটনাগুলো যখন ঘটছে, মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র ক্রাইমটাকে, ওই হিনিয়াস ক্রাইমকে অ্যাড্রেস করা নয়, এর পিছনে আসলে একটা রাজনীতি আছে। সুতরাং আমি চাই বা না চাই, একটা রাজনীতি চলে আসবেই। এরপর আসি যে মোটিভ, সেই মোটিভের ক্ষেত্রে খুব স্পষ্ট করে
এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে সত্যি সত্যি কী, কিন্তু বারবার করে আমরা এটা শুনছি। এখানে ডক্টর আখতার আলী বললেন এবং আরও অনেক আলোচনার মধ্যে দিয়ে বারবার করে শুনছি যে আরজি করে এবং আরজি কর ছাড়া অন্যান্য যে সমস্ত হসপিটালগুলো রয়েছে, সরকারি হসপিটাল, সেখানে যে বিভিন্ন রকমের দুর্নীতি আছে, যে দুর্নীতিগুলো চলে, সেই দুর্নীতিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আমার একটা বিনীত প্রশ্ন, এতদিন ধরে যে এই বিচার পর্ব চললো বা এত রকম কথা উঠলো, সেখানে বারবার বলা হচ্ছে যে কোথাও একটা তিলোত্তমা, আমাদের সহনাগরিকা, তিনি প্রতিবাদ করেছিলেন বলেই তাকে চলে যেতে হলো। এটার কিন্তু কোনো স্পষ্ট এভিডেন্স আমরা এখনো পাইনি যে সত্যি সত্যি তিনি এরকম কোনো প্রতিবাদ করেছিলেন কিনা। যদি থাকতো তাহলে এরকম কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো কথোপকথন, কোনো না কোনো কিছু কিন্তু আমাদের সামনে আসতো। আর এই ক্ষেত্রেই কিন্তু ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করেছে। সিবিআই যদি ব্যর্থ হয় 90 দিন বাদেও এইরকম কোনো একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে এবং জামিন দিতে বাধ্য হয়, সেটা সিবিআইয়ের সম্পূর্ণ ব্যর্থতা। এবার আমি যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে ফাঁসি চাই। ফাঁসি তো মুখ্যমন্ত্রী সবার আগে চেয়েছিলেন, রাজ্য প্রশাসন সবার আগে চেয়েছিলেন, 18 জানুয়ারি তারিখে এমনকি বাবা মাও চেয়েছিলেন, ফাঁসির কথাই তারা বলেছিলেন। তাহলে আজকে সেখান থেকে ঘুরে গিয়ে যখন ফাঁসি নয় অন্য কিছু, ফাঁসি চাই না এই কথা যখন বলা হচ্ছে, তখন আমার মনে হয় এটা নিয়েও আর একটা আসলে রাজনীতি করা হচ্ছে। এবং এই ফাঁসির ক্ষেত্রে খুব স্পষ্ট দেখুন, আগে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে ফাঁসির কথা বলা হয়েছে, আদালতে সিবিআই বলল যেটা তারা করতে পারে না, এখতিয়ার নেই। রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কার করে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন, আইনের সেই ক্লজগুলো দেখিয়ে বললেন যে হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে রাজ্য প্রশাসনও চাইতে পারে ফাঁসি। তার অতীতের একাধিক উদাহরণ আছে। সুপ্রিম কোর্টের 1976 সাল, 2000 সাল, 2016 সালের এরকম এভিডেন্স কিনে নিয়ে বললেন যে এরকম ঘটনা ঘটেছে। একই সঙ্গে দিল্লির একটা এরকম ভার্ডিক্ট, সেই ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে রাজ্য প্রশাসন চেয়েছিল করতে। সেই জিনিসটা তারা সামনে আসছে। আর আমাদের আজকের যে মোশন, সেই মোশনটা শেষ হচ্ছে এই জায়গা থেকে যে তবু থেকে গেল প্রশ্নের দল। হ্যাঁ, ঠিক কথা, প্রশ্ন অবশ্যই থেকে গেল। সেই প্রশ্নগুলো যে থাকলো, সেই প্রশ্নগুলোর জন্য আমরা প্রত্যেকেই নিশ্চয়ই আমরা সেই প্রশ্নগুলোর সামনে মুখোমুখি দাঁড়াবো এবং আমরা এই কনস্ট্যান্ট প্রশ্ন করে যাওয়ার পক্ষে। সেই প্রশ্নগুলো আমরা করে যাব, কিন্তু শুধুমাত্র প্রশ্ন করার নাম করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সরকার, একটা প্রো পিপল সরকার, যারা কিনা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সীমিত সামর্থ্য নিয়ে দিনের পর দিন চেষ্টা করছে, স্বাস্থ্যক্ষেত্রটাকে তারা কিনা প্রসারিত করবার চেষ্টা করছে। 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে গত 14 বছরে, রাজ্য সরকার করেছেন। সেখানে বেড বাড়ানো থেকে আরম্ভ করে, মেডিকেল কলেজ থেকে বাড়ানো থেকে আরম্ভ করে 13,700-র উপর মেডিকেল বগি এই মুহূর্তে পশ্চিমবাংলায়। সেই চেষ্টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছেন। সুতরাং সেটাকেও অ্যাড্রেস করুন, সেটাও বলুন যে সেটাও কিন্তু কোথাও একটা পজিটিভ দিক, সেটাকে পুরোপুরিভাবে অস্বীকার করবেন না। অসহায় মা বাবার যন্ত্রণা সম্বল, সত্যিই তাই। যন্ত্রণা শুধু অসহায় মা বাবার নয়, এটা সকলেরই যন্ত্রণার জায়গা যে এই রকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতি ক্রমশ বাড়ছে এবং গোটা ভারতবর্ষেই বাড়ছে। আমি আরেকবার একটু ফিরে যাচ্ছি, আবার বললেই দেবাশিস হয়তো এভাবে বলবেন যে আপনি উত্তরপ্রদেশ দেখাচ্ছেন বারবার করে। এটা কিন্তু সত্যি কথা যে ভারতবর্ষের সবচাইতে বেশি মেয়েদের বিরুদ্ধে নিপীড়নের ঘটনাটা কিন্তু ঘটে, সেটা কিন্তু উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, এই বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেখানেই। এই জায়গাতেই আমাদের আতঙ্কের জায়গা। এবং আমরা এখানে ডিমার্কেট করার কথা বলছি যে আন্দোলন খুব ভালো, আন্দোলন হোক, কিন্তু আন্না হাজারের আন্দোলনের প্রেক্ষিতে একটা চূড়ান্ত অথরিটারিয়ান শক্তি তারা কিন্তু ভারতবর্ষে ক্ষমতায় চলে এসেছিল। সেই জায়গাটা মাথায় রাখবেন। যদি আমাদের এখানকার সবচেয়ে বড় বিরোধী শক্তি যারা, তারা সরকারে এলে তারা কি এর থেকে বেকার কোনো সরকার দিতে পারবে? কি করে বুঝবো? তারা যেখানে যেখানে শাসন করছেন সেখানে কী অবস্থা? সেখানে তো মেয়েদের নিরাপত্তা নেই। সেখানে কিন্তু যোগী আদিত্যনাথকে সরকারিভাবে নোটিশ জারি করতে হয় সন্ধ্যে 6:30টার পর, মেয়েরা একা একা কোচিংয়ে যাবে না। এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আইনের পাশাপাশি হচ্ছে নাগরিক সমাজের লড়াই, তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো তাদেরও লড়াই। এই সমস্ত লড়াইগুলোকে আমার মনে হয় একটাই সূচিমুখে আনা উচিত, সেটা হচ্ছে ওই জাস্ট সোসাইটি যেটা বললাম, অর্থাৎ এমন একটা জায়গায় নিয়ে আসা যে জায়গাটায় আমরা সত্যি সত্যি একটা আদর্শ সমাজ পাবো। আর একটু মনে করিয়ে দিই, ঠিক 1 মাস আগে মুম্বাই হাইকোর্টের একটা 2007 সালের মামলা, যেটায় ডেথ পেনাল্টি দেওয়া হয়েছিল, সেটা গিলে করতে করতে 1 মাস আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে ওটা সেখান থেকে সাজাটা কমিয়ে দেওয়া হয়েছে। সাজাটা কমে গিয়ে এখন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে এসেছে। এরকম ক্ষেত্রেও সেরকম কিছু হবে না তো, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। এই যে বারবার ঘোলাকে করে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে জানেন? মনে হচ্ছে সেই ফেল করা ছাত্রটার কথা,
যে ফেল করে নিজে পড়াশুনো না করার জন্য, তারপর ফেল করার পর সে দোষ দেয় হচ্ছে তার বাবা মাকে, দোষ দেয় হচ্ছে তার ক্লাস টিচারকে, দোষ দেয় হচ্ছে তার হেডমাস্টারকে, দোষ দেয় হচ্ছে মুখ্যমন্ত্রীকে, দোষ দেয় হচ্ছে গোটা ভারতবর্ষের সমস্ত প্রশাসনকে, শুধু নিজেকে দোষ দেয় না। এই সঞ্জয় রায়ের ক্ষেত্রেও কি সেরকমই হবে না? তো যে একটা এরকম হিনিয়াস ক্রাইম করেছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দিই, তাহলে পুরো জিনিসটা ওই ঘোলাটে হয়ে যাবে এবং ওই ছাত্রটার মতো অবস্থা হবে যে নিজের দোষ দেখতে পায় না, শুধুমাত্র সব জায়গায় ওই দোষের সমর্থনে তথ্য খোঁজে। ধন্যবাদ। ধন্যবাদ অর্ণব। অর্ণব এর মধ্যে একটা বাক্য বলেছে, আমি নিশ্চিত ও নিজেও তা মনে করে না, যে সরকার চেষ্টা করলে সেই সরকারকে প্রশ্ন করা যাবে না। গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু তা বলে না। পুলিশের কথা দিয়ে ও শুরু করলো, আমি পুলিশের কথা বলি। আজকে নিশ্চয়ই ও দেখেছে বীরভূমে আইসির কলার চেপে ধরা স্পর্ধা দেখাচ্ছে তৃণমূল নেতার অনুগামীরা। আমি বলছি ভয়ঙ্কর ছবি। এই জিনিস বিরোধীরা করলে সেটাও ভয়ঙ্কর, এবং শাসক করলে তো আরও ভয়ঙ্কর। মোটিভ নিয়ে এত কথা হলো। আচ্ছা, আজ অবধি আমরা জানতে পেরেছি যে 14ই আগস্ট রাতে ওই হুলিগান বাহিনী যারা আরজি করে তাণ্ডব চালালো পুলিশের উপস্থিতিতে, তাদের মোটিভ কী ছিল? আজ অবধি আমরা জানতে পেরেছি যে সেমিনার রুম সংলগ্ন ওই শৌচাগার যে ভাঙা হয়েছিল, ভেঙে গুঁড়িয়ে প্রমাণ নষ্ট করা হয়েছিল কিনা, সেইটার মোটিভ কী ছিল? ডিএনএ স্যাম্পেল দূষিত করার কথা রায়তে বলা হয়েছে, অর্ণব যথার্থই কোট করেছে। আমি বলছি সেইটা তার মোটিভ কী ছিল? সেই গাফিলতি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা আমরা জানতে পারিনি। খুব গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্ন অর্ণব তুলেছে ফাঁসি নিয়ে। দেখুন, ফাঁসি থেকে ঘুরে যাওয়ার ব্যাপারটা আমি একটু পরে আসছি, কিন্তু বাবা মার বারবার যে বক্তব্যটা শুনছি যে ফাঁসি নয়, এটা নয়, কিন্তু এখনই ফাঁসি নয়, অর্থাৎ তারা মনে করছেন যে এখনই ফাঁসি দিলে এই যে দুর্নীতির যে লার্জার কনস্পিরেসির পার্টটা, বৃহত্তর ষড়যন্ত্রের পার্টটা হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই আশঙ্কা থেকে ফাঁসি নয়, না এখনই ফাঁসি নয় বলতে আমি শুনেছি। আমি অর্ণবের কাছ থেকে আমার সবথেকে বড় প্রশ্ন এই ফাঁসি নিয়ে যেটা থাকবে সেটা হলো যে রাজ্য সরকারের ফাঁসি নিয়ে অবস্থানটা কী। দেখুন, শিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে একেবারে বিদ্যুৎ গতিতে, মানতেই হবে বিদ্যুৎ গতিতে, ফাঁসি চেয়ে হাইকোর্টে ছোটার পর এ রাজ্যের বিরোধীরা সবাই বলতে শুরু করে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমরা সে কথা বলছি না, কিন্তু 2024-এর 14ই আগস্ট এবিপি আনন্দের আর্কাইভ বলছে যে ধনঞ্জয়ের ফাঁসির যথার্থতা নিয়ে সংশয় প্রকাশ করে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোট আনকোট, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপবোধ করছি, আমাকে শিখিয়ে দেয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো, লোকটা তো চলে গেল যে দোষী ছিল না। অর্থাৎ বহু চর্চিত ধনঞ্জয়ের ফাঁসির সিদ্ধান্ত কার্যকর হওয়ার 20 বছর পরেও রাজ্যের বর্তমান প্রশাসনিক প্রধানের মনে তা নিয়ে সন্দেহ আছে এবং ফাঁসির সিদ্ধান্তের যথার্থতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভাবুন, 20 বছর পর। তাহলে এক্ষেত্রে ফাঁসির প্রশ্নে রাজ্য সরকারের অবস্থান একেবারে বিপরীত হয় কি করে? আর তৃণমূল আন্দোলনকারীদের এত কটাক্ষ করছে, আমি শুধু মনে করিয়ে দেব, গত বছর মানে 2024 সালের 14ই সেপ্টেম্বরের সেই স্মরণীয় মুহূর্ত, যেখানে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ, এই দেবাশিসরা সেখানে ছিল, সেখানে আচমকা মুখ্যমন্ত্রী হাজির হয়ে বলেছিলেন আবার কোট অ্যান্ড কোট যে আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ করছি, আমিও আন্দোলন থেকে উঠে আসা লোক, আমি ইউপি পুলিশ নই। কাজেই শাসক দল আর পুলিশ এখন আন্দোলনকারীদের নানাভাবে হেনস্থা করলে মুখ্যমন্ত্রী পুলিশকে তো ইউপি পুলিশ বলেই মনে হবে। যাই হোক, আমার পরের বক্তা বাদশা মৈত্র। নমস্কার। অনেকগুলো বিষয় মাথার মধ্যে ঘুরছে, জানি না কোথা থেকে শুরু করব। প্রথমেই বলি যে আমার আগের বক্তা অধ্যাপক সুমন বাবু, তিনি কলকাতা রাজ্য পুলিশের যে গুণগান গাইলেন, আমি নিজেও কলকাতা এবং রাজ্য পুলিশের ব্যাপারে অত্যন্ত সদর্থক আমার ভাবনা। দে আর কোয়াইট এফিশিয়েন্ট। আমার মতো সাধারণ লোক যারা কোনো নিরাপত্তা ছাড়া রাত বিরেতে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, সেটা রাজ্য কলকাতা পুলিশ কাজ করে বলেই সেটা সম্ভব। সেই রাজ্য বা কলকাতা পুলিশের একজন দায়িত্বপূর্ণ অফিসার এরকম একটা ঘটনা, একটা মোবাইল অ্যাকিউজের হাত থেকে নেবেন এবং দিয়ে দেবেন, এবং এটা না জেনে না বুঝে এতটা ইনএফিশিয়েন্ট কলকাতা পুলিশকে ভাবতে আমি রাজি নই। আই এম ভেরি সরি। একজন পুলিশ অফিসার তিনি জিডির জায়গাটা ফাঁকা রাখলেন না জেনে, যে কলকাতা পুলিশ, যে স্টেট পুলিশ এতগুলো ঘটনা, এতগুলো ভার্ডিক্ট করিয়েছে, সে এত ইনএফিশিয়েন্ট, অসম্ভব। প্রশ্নটা এখানে।
এই একটা এফিশিয়েন্ট ফোর্সকে কি করে ইনএফিশিয়েন্ট বানানো হচ্ছে, প্রশ্নটা সেখানে। এবং সিবিআইয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেখানে প্রচুর ভালো অফিসার আছে, তাদের কাজ করতে দিলে তারা কাজ করতে পারে। কিন্তু এই রাজ্য, এই দেশ, আমাদের রাজনীতিবিদরা তাদের স্বাধীনভাবে সৎভাবে কাজ করতে দিচ্ছে না, তাই তাদের আজকে এই ব্যর্থতা। আমি সুমনের সঙ্গে একটা ব্যাপারে সহমত, যেটা ফাঁসি নিয়ে বলছিল, যে আমি নিজেও, মানে আমরা যত নিজেদের কোটানকোট শিক্ষিত বলি, আমরা বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা পাই, তাই আমার নিজেরও ফাঁসি নিয়ে নানা রকম ভাবনা চিন্তা শুরু হয়েছে। সত্যি ফাঁসি এরম কোনো ঘটনাকে কমাতে পারে বলে তার কোনো পরিসংখ্যান তথ্য নেই আমাদের কাছে। যেখানে যেখানে ফাঁসি আছে সেখানে এরকম ঘটনা ঘটে না বা কম ঘটে, তার কোনো তথ্য এখনও অবধি নেই। এবং অনেক সভ্য দেশে ফাঁসি সিস্টেমটি উঠে গেছে। কিন্তু স্টেট এসব ক্ষেত্রে কেন ফাঁসি চায়? একটাই কারণে, সে আসলে দায়িত্ব থেকে হাত ধুয়ে ফেলতে চায়। সে জনগণকে বোঝাতে চায় আমি ফাঁসি দিয়েছি, আমার দায়িত্ব শেষ। কিন্তু রাজ্যের প্রশাসনের দায়িত্ব তো তা নয়। প্রশাসনের দায়িত্ব এমন একটা ব্যবস্থায় তৈরি করা যেখানে এই জঘন্য ঘটনা না ঘটে, যেখানে 36 ঘন্টা কোনো চিকিৎসককে চিকিৎসা করার পর একটা সেমিনার রুমে শুয়ে থাকতে না হয় প্রশাসন, এবং সেখানে বাইরের কোনো লোক, চারতলা একটা মদ্যপ, একটা মাতাল, ডিবচ, একটা মার্ডারার যার বিরুদ্ধে অভিযোগ আছে খুনের এবং রেপের, সে অবলীলাক্রমে ঘুরে বেড়াতে পারে, যাতে না পারে। প্রশাসনের দায়িত্ব সেই ব্যবস্থা তৈরি করা। একজনকে ফাঁসি দিয়ে সে ব্যবস্থা তৈরি করা যায় না। এই ঘটনার মধ্যে যে একাধিক গ্যাপ রয়ে গেছে, গ্যাপগুলো কেন জানা দরকার? এই কারণে যে প্রত্যেকটা গ্যাপ যদি আমরা পয়েন্ট আউট করতে না পারি এবং প্রত্যেকটা দোষীদের শাস্তি দিতে না পারি, তাহলে আবার একটি পরিবারে এই ঘটনা আবারও ঘটবে। আমরা কি সেটাই চাই? যদি কোনো পুলিশ অফিসার এই ঘটনা ঘটিয়ে থাকেন যে মোবাইল নিয়েছেন এবং দিয়ে দিয়েছেন না জেনে না বুঝে, তার তো ওই পদে থাকার কোনো অধিকারই নেই। ইমিডিয়েটলি তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত। কোন চাকরিতে, কোনো প্রাইভেট কোম্পানিতে এরকম কোনো কাজ করলে তার চাকরি থাকবে না। এবার আমি যে কথাগুলো বলবো, আমি বলবো যে দেখুন, আমাদের এখানে সব কিছুতেই সুমন, অর্ণব আমাদের মানে ব্যক্তিগতভাবে অর্ণব অনেক লেখাপত্র পড়ি, খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে লেখেও, ভালো লাগে আমার। কিন্তু একটা অ্যাঙ্গেল প্রথমেই সেট করে দেয় যে যারাই বিরুদ্ধে বলবে তারাই নাকি রাজনীতি করছে। আমি সেই জন্য বলবো যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন, নেতা নেত্রী আছেন, তাদের বাড়ির যারা সন্তান আছেন, বিশেষ করে মেয়েরা যারা আছেন, তাদের যদি কেউ শোনেন, বলবো যে কথাগুলো শুনুন এবং প্রয়োজনে আপনার বাড়ির আপনার গার্জেনকে, বাবাকে, মাকে প্রশ্নগুলো করুন। দেখুন তারা কি উত্তর দেয়, দেখুন তারা এমনটা বলে কি না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিই তাই প্রশ্নের উত্তর দেব না। দেখুন তারা এমনটা বলে কি না যে এসব প্রশ্ন কী করছো, তোমরা কি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছো? আপনারা প্রশ্ন করুন। একটা কথা আমি মাননীয় বক্তা সুমনকে বলবো, যে এই যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছে, আপনাদের বলে রাখি, ক্রাউড ফান্ডিং করে সিনেমাও তৈরি হয়। মানে হোয়াট ইজ রং ইন ইট? এর মধ্যে অসুবিধাটা কোথায় আছে? আমি যদি কাউকে তার কাজে ভালোবেসে টাকা দিই, তার মধ্যে সমস্যাটা কোথায়? তো এই যে বিভিন্নভাবে, আচ্ছা এটা ধরে নেবেন না জুনিয়র ডাক্তারদের সাথে আমি ভীষণ গদগদ মাখামাখির মধ্যে আছে। প্রথমেই বলি যে দেবাশিস বসে আছেন, তার সঙ্গে ইনফ্যাক্ট আজকে প্রথম দেখা এখানে আমার, মানে মুখোমুখি অর্থ কখনো আলাপ হয়নি। মানে কিঞ্জলের সঙ্গে আমার সামান্য পরিচয়, এখানে নাইয়া বসে আছে, ওর সঙ্গে একদিনের সামান্য একটু কথা আমার। আমি কিন্তু স্বাস্থ্য ভবনে প্রায় প্রত্যেক দিন গিয়েছি, জিজ্ঞেস করে দেখুন, ওদের মঞ্চে আমি ঢুকিনি। তা সত্ত্বেও তৃণমূলের একজন মন্ত্রী তার পেজ থেকে অনিকেত, আমার এবং প্রাক্তন নকশাল নেতা ছবি দিয়ে লিখে দিল যে আমরা নাকি ওদের আন্দোলনে মদত দিচ্ছে। মানে আজকে দেখা হচ্ছে ওর সঙ্গে, আপনি দায়িত্ব নিয়ে বলছি আমি। কিন্তু আমি শুধু যেতাম ওদের আন্দোলনের যে জোশ, যে নিষ্ঠা, যে দাঁতে দাঁত চেপে যে লড়াই করার সাহস, সেটা দেখতে যেতাম, পাশে থাকতে যেতাম। ওদের সাথে অনেক ব্যাপারে আমার মতপার্থক্য থাকতে পারে, আছেও। এবার আমি বলবো যে বাবা মা যে কথাগুলো বলছেন, বা আমাদের যে মোশন, যে গ্যাপগুলো, আপনি কোর্ট বাদ দিন, সিবিআই বাদ দিন, পুলিশ বাদ দিন, সাধারণ জ্ঞান দিয়ে আমি প্রশ্ন করছি যে ঘটনা ঘটার পর ওই বাড়িতে কে ফোন করে বলল সুইসাইড হয়েছে? এর কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআই এর কাছে? নেই। আচ্ছা, মৃতার শরীর দেখার পরেও
কে পুলিশকে বলল যে আনকনশাস অবস্থায় একজন মেয়েকে পাওয়া গেছে? কে বলল? কেন বলল? কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআইয়ের কাছে? নেই। আচ্ছা, সূর্যাস্তের পর পোস্টমর্টম কেন করতেই হবে? কার নির্দেশে হবে? পুলিশ বা সিবিআই জানার চেষ্টা করেছে? কোনো ক্লু আছে? নেই। এফআইআর কেন এত দেরিতে? কার নির্দেশে? কোনো ক্লু আছে? নেই। শ্মশানে কে গিয়ে বলল যে এই ডেড বডি আগে দাহ করতে হবে? কার নির্দেশে? কেউ বলতে পারবে? পুলিশ বা সিবিআই? কোনো ক্লু নেই। আচ্ছা, বাবা মাকে না জানিয়ে কলকাতা থেকে বডি চলে গেল তাদের পাড়ায়, কার নির্দেশে? পুলিশ, সিবিআই কেউ বলতে পারবে? কোনো ক্লু নেই। আচ্ছা, বাবা মার কথা শুনে দ্বিতীয়বার কেন পোস্টমর্টেম করা হলো না, কেন করার সুযোগ দেওয়া হলো না? পুলিশ বা সিবিআই কেউ সেটা তদন্ত করে দেখেছে, আমাদের জানাতে পেরেছে? কোনো ক্লু আছে? নেই। আচ্ছা, মৃতার পাশে ওই প্লেস অফ অকারেন্সে বাইরের এত লোক ঘোরাফেরা করছে, কিন্তু মৃতার বাবা মা, যার সবার আগে যাবার অধিকার আছে, তারা কেন অত ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকলো? পুলিশ বা সিবিআই কারো কাছে কোনো ক্লু আছে? নেই। আচ্ছা, ঘটনার জায়গায় এই যে যেটা সুমন বললেন, ভাঙার নির্দেশ অত তড়িঘড়ি করে কে দিল, কেন দিল? কোনো ক্লু আছে? নেই। আচ্ছা, হাসপাতাল যখন ভাঙচুর হলো সেই 14ই আগস্ট রাত্রে, কেন কলকাতা পুলিশ পালিয়ে গেল? কেন অ্যাকশন নিল না? কার নির্দেশে কলকাতা পুলিশ চুপ করে থাকলো? কোনো ক্লু আছে সিবিআই বা পুলিশের কাছে? নেই। আচ্ছা, সন্দীপ ঘোষের মতো মানুষটা যে নিজে তখন পদত্যাগ করছে, ওইরকম অবস্থা, তখন তাকে আবার রিইনস্টল করা হলো, আবার এক জায়গায় তাকে বসানো হলো, কেন? কার নির্দেশে? কোনো উত্তর আছে সিবিআই বা পুলিশের কাছে? নেই। আচ্ছা, মৃতার বাবার অভিযোগ ছিল স্পষ্ট করে একাধিকবার, যার বাড়িতে তাকে টাকা অফার করা হয়েছিল। কে অফার করলেন, কেন করলেন, কার নির্দেশে করলেন? কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআইয়ের কাছে? নেই। আচ্ছা, সন্দীপ, আচ্ছা, এই যে ডকুমেন্টসগুলো সংগ্রহ এত গাফিলতি করা হয়েছে, এটা গাফিলতি নিচ্ছাকৃত, পুলিশ বা সিবিআইয়ের কাছে কোনো ক্লু আছে? নেই। আচ্ছা, ওই ডিপার্টমেন্টে দুদিন আগে, ঘটনা ঘটার দুদিন আগে, আরেকটি মদ্যপ মাতাল একজন সে ঢুকেছিল, অচেনা ব্যক্তি, যাকে বের করে দেওয়া হয়। চেস্ট মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয়, তারপরেও কোনো তদন্ত হয় না। কে ঢুকলো, কেন তদন্ত হলো না? পুলিশ সিবিআইয়ের কাছে কোনো ক্লু আছে? নেই। হয়তো তিনি সেদিন যদি তদন্ত করতেন, যদি ব্যবস্থা নিতেন যে কী করে বাইরের লোক ঢুকলো, হয়তো আমাদের অভয়া বেঁচে থাকতো আজকে। আচ্ছা, সিবিআই কি সেই তদন্ত? পুলিশ যেটা করে, যে তদন্ত থেকে সিবিআই, সুপ্রিম কোর্টের বিচারপতি প্রায় চমকে উঠলেন। কেউ বলতে পারবে কী লেখা ছিল সেখানে? যে বারবার করে অর্ণবরা বলছেন যে কলকাতা পুলিশ 4 দিন সুযোগ পেয়েছে। আচ্ছা, আপনি পরীক্ষায় ফেল করলে ক্লাস 4 থেকে 5-এ ওঠার সুযোগ পাবেন কি করে? আপনি ফেল করলেন কেন? আপনি কি তদন্ত করলেন যে হাইকোর্ট প্রথম দিনে আপনাদের তদন্তের দায়িত্ব রাখতে চাইল না? কি তদন্ত করলেন? কেন এতটা আপনি অপদার্থতা দেখালেন? কার নির্দেশে দেখালেন? এই যে প্রশ্নগুলো আমরা তুলছি, এই প্রশ্নগুলো তোলার জন্য তখন শুনতে হবে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কত, স্বাস্থ্যসাথী কত, শিক্ষা কত, অথচ এই বিষয়গুলি নিয়ে যদি ওনারা আলাদা বসতে চান, তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যে, শিক্ষায় যে কঙ্কালসার চেহারা দাঁড়িয়ে গেছে, চাইলে 1-to-1 কোনো সেমিনারে কেউ নিমন্ত্রণ করলে আমি যেতে রাজি আছি, এবং সেখানে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমার কোনো কথা বলবো না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শ্রেষ্ঠ চিন্তাবিদ, তাদের লেখা পড়ে ওনাদের শোনাবো যে পশ্চিমবঙ্গে কত কঙ্কালসার চেহারায় দাঁড়িয়েছে। আচ্ছা, দিনের পর দিন এই যে বলছে ফুড, খাবার ডেলিভারি বয় অর্ডার সাপ্লাই করেছিল, কে ছেলেটি? তার কোনো ঠিকানা জানি আমরা? তার কোনো সাক্ষ্যও আছে? কখন গিয়েছিল, কি খাবার দিয়েছিল, কটার সময় দিয়েছিল, কে রিসিভ করেছিল জানি আমরা? জানি না। আচ্ছা, 4 জন শিক্ষা ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, তাদের 4 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল? নেই। আমরা জানি না কেন নেওয়া হয়নি। আচ্ছা, 2 জনের বয়ানে এত গোলমাল কেন? জানি আমরা? নেই। এই যে মোশন বলছে যে পুলিশ এবং সিবিআই দুজনেই তদন্ত করলে, এই যে কথাগুলো বললাম, ওই জন্য প্রথমেই বললাম যারা তৃণমূল কংগ্রেস করেন, তাদের বাড়ির যারা সন্তান সন্ততি, আমি তাদের বলছি, আপনাদের কি মনে হচ্ছে এই কথাটা কোনো সিপিএম, কোনো কংগ্রেস, কোনো জুনিয়র ডাক্তার কারো সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছি আমি? মনে হচ্ছে কি আপনাদেরকে মনে হচ্ছে না যে যারা এই অবস্থায় দাঁড়িয়ে ওই অসহায় বাবা মাকে এই কদর্য কুৎসিত আক্রমণ করছেন, তারা আসলে আপনাদেরও শত্রু? এই সমস্ত সন্তানরা আসলে
আপনাদের পরিবারও নিরাপদ বোধ করবেন না যদি এই ঘটনার প্রতিবাদ তারা না করেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এই যে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে মৃতার বাবা মাকে, তিনি যদি তার প্রতিবাদ না করেন তাহলে বুঝতে হবে তার এখানে প্রচ্ছন্ন মদত আছে। তাকে তার আচরণ দিয়ে প্রমাণ করতে হবে তিনি এটার পক্ষে না বিপক্ষে। আচ্ছা, তিনি বলছেন ওদের বলতেন যখন ওরা নাকি আন্দোলন করতো, ওনার বলেছেন যে আমি ঘুমোতে পারি না। আন্দোলনের ঝাঁঝ কমে এলো, এবার কেস দেওয়া শুরু হলো। কী কেস? আচ্ছা, একজন এই যে বলছেন চিকিৎসার সময় অমুক সময় কোথায়, আমি জিজ্ঞেস করছি যে আমাদের তৃণমূল কংগ্রেস এমপি যারা প্রত্যেক মাসে মোটা টাকাটা নেন, অ্যাটেন্ডেন্স কদিন আছে? কদিন যান? এমএলএরা কদিন বিধানসভায় যান? মন্ত্রীরা কদিন দপ্তরে যান? কেন বিভিন্ন দপ্তরে চুরি হয় তারা জানতে পারেন না? আচ্ছা, মন্ত্রীরা তারা যখন বিভিন্ন সিনেমা থিয়েটার শুটিং করেন অনুমতি নেন, কত টাকা পান পাবলিক ডোমেনে দেন, দেখান যে তারা তো পাবলিক প্রতিনিধি, সরকার থেকে টাকা পান। তারা কেউ বলেন কখনো যে আমি অনুমতি নিয়ে শুটিং করলাম, এই নাটক করলাম, এই থিয়েটার করলাম, এই ইনকাম হলো, এই আমার ট্যাক্স দিলাম? কোনোদিন বলেছেন? বলেনি। চিঠি আসবে দেবাশিসদের কাছে, চিঠি আসবে নাইয়ার কাছে, চিঠি আমার কাছেও এসেছে, অন্য প্রসঙ্গে এসেছে। তার কারণ এই যে সাদাকে সাদা কালোকে কালো বলার অভ্যেস থাকলে চিঠি আসবে। এবং এই উত্তরগুলো কিছু মনে কর, ব্যক্তিগতভাবে অর্ণবকে বলছি না, ওদের কাছে উত্তরগুলো থাকে না বলে প্রথমে সে আক্রমণ শুরু করে। আচ্ছা, বাদশা মৈত্র নেতা না অভিনেতা? আচ্ছা, ও সিপিএম না কংগ্রেস? আচ্ছা, ও কার সাথে আছে বলুন তো? কারণ আমার প্রশ্নের উত্তর নেই ওদের কাছে। যদি উত্তর থাকতো, যেভাবে আমি ধরে ধরে প্রশ্ন করলাম ধরে ধরেই উত্তর দিত। একজন বলছেন আচ্ছা এর পুলিশেও আস্থা নেই, সিবিআইতে আস্থা নেই, কোর্টে আস্থা নেই। কথাটা আস্থার নয়। যার বাড়িতে ঘটনা ঘটছে তার মনে যখন প্রশ্নগুলো আসবে, তারা অসহায়ভাবে এই প্রশ্নগুলো দরজায় দরজায় ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে, সেটা পুলিশ তারা ব্যর্থ হয়েছে, সিবিআই তারা ব্যর্থ হচ্ছে, তাই আদালত এবং তারা বলছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি উত্তরগুলো না দেয় তারা কার কাছে যাবে? দেবাশিস যেটা বলছিল যে এরপরে মানুষের আস্থা চলে যাবে। তাই আমি বলবো যে কোথায় কত খাতে কী টাকা খরচা হয়েছে, কী টাকা নেতাদের পকেটে গেছে, সেই বিতর্ক একদিন আলাদা করে ডাকলে অর্ণব যদি আমাকে ইনভাইট করে আমি আসবো, আমি তথ্য পরিসংখ্যান নিয়ে আসবো। আজকে বলছি আমি এই মোশনের পরে এই যে গ্যাপগুলো আছে, যে গ্যাপগুলোর সঙ্গে সিবিআই পুলিশ কোর্টের কোনো সম্পর্ক নেই, একজন সাধারণ মানুষ সাধারণ জ্ঞান দিয়ে জিজ্ঞেস করতে পারে। এটা যদি স্বচ্ছতার কথা বলেন, যখন ওরা প্রথম দিন মিটিং করতে গিয়েছিল অনলাইন লাইভ টেলিকাস্টে আপত্তি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কেন? স্বচ্ছতার প্রশ্ন কেন থাকবে আপত্তি? কিন্তু যখন লাইভ হলো তখন ওরা জানতো না যেটা লাইভ হচ্ছে। একটা দোকানে সিসিটিভি লাগাতে গেলে লিখে দিতে ইউর আন্ডার সার্ভিলেন্স, কিন্তু ওদের না জানিয়ে সেটা লাইভ টেলিকাস্ট হলো। এটাকে খুব নৈতিক প্র্যাকটিস। লক্ষ্মীর ভাণ্ডার দিলে সব কিছু করা যায় না, ভোটে জিতলে সব কিছু করা যায় না। ভোটে তো নরেন্দ্র মোদীও জিতেছেন, হিটলারও জিতেছেন। আর একটা কথা, শেষ কথা বলে একটা শেষ করবো বক্তব্য আমার, এই যে ক্যাপিটাল পানিশমেন্ট, এই সমস্ত ক্রিমিনাল না, এরা ঠিক মৃত্যুর ভয়ে তারা ভীত নয়। হিটলার তো অত মানুষকে খুন করেছে, ধরা পড়ার ভয়ে সুইসাইড করেছিল। ওরা ধরা পড়তে ভয় পায়, ওরা অনেক বড় শাস্তিতে ভয় পায়, মৃত্যুদণ্ড নিয়ে ভাবে না ওরা। তাই যদি আপনাকে এই ব্যবস্থা পাল্টাতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি মানে ফাঁসি দিয়ে দায় ঝেলে ফেলা নয়, দৃষ্টান্তমূলক শাস্তি মানে হতে পারে এমন কোনো শাস্তি যেটা সারা জীবন ধরে তাকে ভোগ করতে হবে এবং গোটা দেশ দেখবে যে একবার এই ঘটনা ঘটালে সারা জীবনের জন্য তার এই ভোগান্তিটা চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত অফিসাররা এই যে ওরা নেগলিজেন্স বলছে, তাদের একই রকম শাস্তি দিতে হবে। পাড়ার মনে মনে যা রবীন্দ্রনাথের গান বাজান তাদের মনে করিয়ে দেব, অন্যায় যে করে, অন্যায় যে সয়, একই অপরাধ, কোনো নেগলিজেন্স নয়। এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাই ওই মৃতা বাবা মার পাশে দাঁড়িয়ে বলছি তাদের যে অসহায় যন্ত্রণা, তাদের সমবেতী হয়ে বলছি তাদের প্রত্যেকটা দাবি ন্যায্য নৈতিক অধিকার। তার জন্য তাকে যদি কোনো দল থেকে কোনো রকমভাবে এই জাতীয় আক্রমণ করা হয়, আমি বলবো সে তার নিন্দার ভাষা আমার কাছে অন্তত নেই। এবং রাজ্যের সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা যদি এগিয়ে সেই এই জঘন্য আক্রমণের প্রতিবাদ না করেন, তাহলে আগামী দিনে এই আক্রমণের শিকার আপনার পরিবার, আপনার বাড়ির ছেলেমেয়ে হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বাদশা।
আমি তথ্যের খাতিরে দ্রুত কয়েকটা পার্টে আসবো। এক হচ্ছে জিডি এন্ট্রি। এই 172 পাতার রায়ে জিডি এন্ট্রি নিয়ে যা আছে, বারবার আমার অনুষ্ঠানে যা দেখিয়েছি তা ভয়ঙ্কর। আমি বলছি সভ্য সমাজে ভয়ঙ্কর, আইন আদালত পুলিশ সব বাদ দিয়েও ভয়ঙ্কর। পাশাপাশি আরেকটি অংশ বাচ্চা উল্লেখ করলো তথ্যের খাতিরে, মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি কি বলেছেন আমার একটু পড়ে শোনাতে হবে, তার কারণ তিনি অবশ্য সেই অংশে মোটিভ খুঁজে পাননি তার রায়। তিনি বলছেন, আই অলসো ওয়ান্ট টু ক্রিটিসাইজ দ্য অ্যাক্ট অফ ইন্সপেক্টর রূপালী মুখার্জি। শি ওয়াজ দ্য অ্যাডিশনাল ওসি অ্যান্ড অবভিয়াসলি ওয়াজ আ সিনিয়র অফিসার অ্যান্ড ইট ক্যান বি প্রিজিউমড দ্যাট শি হ্যাড সাফিসিয়েন্ট নলেজ টু ট্যাকেল দ্য কেস। বলে তিনি বলছেন, ইট ইজ ফ্যাক্ট দ্যাট ফ্রম দ্য এভিডেন্স ইট ওয়াজ নট এস্টাবলিশ দ্যাট শি হ্যাড ডান ইট উইথ এনি আলটেরিয়ার মোটিভ অর শি হ্যাড ট্যাম্পার্ড দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড। এটাকে বলছেন তথ্যের খাতিরে, এটাও বললাম। কিন্তু পাশাপাশি সেই পাতায় কি বলছেন জানেন? তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই নিয়ে মাননীয় বিচারক অনির্বাণ দাস তার রায়ে লিখছেন, অবজারভেশন নয়। As the Commissioner of Police, Kolkata is the highest administrative authority of Kolkata Police. I think that this type of illegal indifferent acts, বেআইনি অথবা উদাসীন কাজ of police personnel should be tackled by him in a very strict way so that no one can be escaped. এরপরে ট্রেনিং ইত্যাদি পাঠে আছে। তার আগে লিখছেন রূপালী মুখার্জি সম্পর্কে, it was her good luck that the defense did not challenge her by placing some twisted question, but she failed to lead the investigation properly. এটা রায় লেখা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে একদিকে কলকাতা পুলিশের 5 দিনের তদন্ত আর সিবিআইয়ের 5.5 মাসের তদন্ত, কি ভয়ঙ্কর অবস্থায় দাঁড় করিয়েছে আমি যাব, কিন্তু জয়ন্তর পরে যাব। কিন্তু যেহেতু এতগুলো পদত্যাগ নিয়ে কথা হচ্ছে, পদত্যাগ নিয়ে একটা কথা বলি। দেখুন, আরজিকর কাণ্ডের পর বিরোধীরা একযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আগে বহুবার দেখিয়েছি, বিরোধী নেত্রী থাকাকালীন এ ধরনের একাধিক ইস্যুতে বারবার এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীদের পদত্যাগ দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যিই কি কখনো কোনো লজ্জাজনক ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার নজির আছে? ভয়াবহ বানতলা গণধর্ষণ কাণ্ডের পর জ্যোতি বসু কি পদত্যাগ করেছিলেন? সিঙ্গুরে তাপসী মালিকের ধর্ষণ ও খুনের পর বুদ্ধদেব ভট্টাচার্য কি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন? আর অন্য রাজ্যের কথা বললে হাথরাস কাণ্ডের পর যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন? দেন তো নি। উপরন্তু হাথরাস এলাকার প্রত্যেকটা ভোটে জেতার পর বিজেপি আজকে তৃণমূলের মতোই দাবি করেছিল যে মানুষ তাদের সঙ্গেই আছে। এই তো আমাদের দেশের নজির। যাই হোক, আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। শুভ সন্ধ্যা বলছি না, বলতে পারছি না, ভেতর থেকে আসছে না। 9ই আগস্টের পরে রাস্তায়, পথে ঘাটে, বাজারে আমার সঙ্গে দেখা হলে সবাই আমাকে জিজ্ঞাসা করতেন খুব আগ্রহ নিয়ে, জয়ন্তবাবু কিছু কি হবে? আর এখন পরিচিত কারোর সঙ্গে দেখা হলে খুব হতাশ হয়ে জিজ্ঞাসা করেন বা বলেন, জয়ন্তবাবু কিছুই তো হলো না। আমি প্রথম থেকে তাদের বোঝাতাম যে মামলা বা তদন্ত যেখানে আছে, এখান থেকে পুলিশ বা সিবিআই এর পক্ষে ঘৃণ্য অপরাধের অপরাধীদের ধরা অসম্ভব নয়। আমি রায়ের আলোচনায় যাবার আগে কতগুলো কথা বলি, যে ডাক্তারবাবুরাও আমার সঙ্গে একমত হবেন যে আমি বিশ্বাস করি মৃতদেহ কথা বলে। একটা মৃতদেহ দেখলে আমরা যারা ফৌজদারি কাজের সঙ্গে যুক্ত আমরা বুঝি যে কজন আক্রমণকারী তাকে আক্রমণ করেছিল, সংখ্যায় তারা কত ছিল, কি ধরনের আক্রমণ হয়েছিল, তার শরীরে আঁচড়ের কামড়ের দাগ আছে কিনা, তার যে নেইল ক্লিপিং বা নেইল স্ক্র্যাপিং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠালে সেখান থেকে নমুনার ফল আসার পরে বোঝা যায় যে মূল অপরাধী বা অপরাধীদের সঙ্গে তার ডিএনএ প্রোফাইল ম্যাচ করিয়ে যে মিলল কিনা। এখানে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, আমি রায় থেকে পড়ে শোনাবো। ধরা যাক এখানে দ্রুত মৃতদেহ সৎকার হয়ে গেল, তারপরও কি পুলিশের বা সিবিআই দায়িত্ব শেষ? না, আমরা তখন বলি প্লেস অফ অকারেন্সও কথা বলে। প্লেস অফ অকারেন্স থেকে দেখা যায় যে কজন অপরাধী এসেছিল, আক্রমণকারীরা সংখ্যায় কতজন, তারা হাওয়াই চটি পরেছিল না জুতো পরেছিল। ফিঙ্গারপ্রিন্ট থেকে দেখা যায় যে তারা কজন সংখ্যায় ছিল, কিভাবে আক্রমণ করেছে। এমনকি যেখানে এই ধরনের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়, কখনো কখনো নির্যাতিতার শরীর থেকে থুতু বা লালা ছিটকে যায় দেয়ালে, এবং সেখান থেকে দেয়াল থেকে সংগ্রহ করা হয় নমুনা, তারপর বের করা হয় যে আক্রমণকারীরা সংখ্যায় কজন, তাদের কারো জামার বোতাম বা ইত্যাদি সেখানে পড়ে রয়েছে কিনা। অভিযোগ উঠেছে 14ই আগস্ট রাতে
দ্রুত কেউ কেউ চেষ্টা করেছে ঘটনাস্থল ভেঙে ওই অপরাধের তথ্য প্রমাণ যাবতীয় লোপাট করার। প্রশ্ন উঠবে, তারপরও কি ধরা যায় না? উত্তর হবে ধরা যায়। তারপর আমাদের কাছে একটা থিওরি আছে, লাস্ট সিন টুগেদার থিওরি, যে কার সঙ্গে তাকে শেষ দেখা গেছিল, কার বা কাদের সঙ্গে তিনি শেষ কথা বলেছিলেন, তার মোবাইল থেকে কাকে ফোন করা হয়েছিল। ডিটেলে তদন্ত করতে চাইলে পুলিশ বা সিবিআই তদন্ত করতে পারতো। আমরা বলি পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে। এটা বিতর্কের বিষয়। আইনে বলা আছে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে অনেক সময় কিন্তু ফাঁসির সাজা দেওয়া হয়নি, কিন্তু এখানে সর্বোচ্চ সাজা দেওয়া হলো আজীবন কারাবাস। তদন্তের পরতে ফাঁক আমি বলছি না, বলছেন মাননীয় বিচারক অনির্বাণ দাস 172 পাতার রায়ে। তিনি তদন্তকারী সংস্থা দুটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন তাদের অসহযোগিতার কথা। চাইলে তারা পারতেন সঞ্জয় রায় ছাড়াও অন্য কোনো মূল অপরাধীদের সম্ভাবনাকে উড়িয়ে না দিয়ে তাদেরও গ্রেপ্তার করতে। অর্ণববাবু বলছেন কলকাতা পুলিশের হাতে তো মাত্র 4 দিন ছিল, 4 দিনে তারা কি করেছেন এবার শুনুন। বিচারক অনির্বাণ দাস বলছেন, মা বাবা বলেছেন প্রথম দিন থেকে তাদের অন্ধকারে রাখা হয়েছে, সেটাই প্রতিফলিত হয়েছে রায়ে। 22 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে, বাবা সেকেন্ড পোস্টমর্টেম চেয়েছিলেন, দ্রুত দেহ হাসপাতাল থেকে বের করা হয়, নিয়ে চলে যাওয়া হয় দাহ করতে। বাবা মা পাগলের মতো ছুটেছিলেন টালা থানায়। তারা দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি জানিয়েছিলেন, লিখিত প্রেয়ার করেছিলেন, কলকাতা পুলিশ পাত্তা দেয়নি। 22 নম্বর প্যারাগ্রাফ। 23 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে, স্থানীয় বিধায়ককে নিয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছয়, তাকে সাম লিকুইড ক্যাশ অফার করা হয়, তারা প্রত্যাখ্যান করেন। বলবেন টাকার জন্য তারা দাবি করছেন, সঞ্জয়ের মৃত্যু আপাতত স্থগিত রাখতে চাইছেন, সঞ্জয়ের ফাঁসি। 24 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে, মৃতদেহ সৎকারের ক্ষেত্রে অসম্ভব দ্রুততা দেখানো হয়েছে। ইংরেজিতে বলা হচ্ছে, বাই ব্রেকিং দ্য কিউ দ্য ডেড বডি অফ হিজ ডটার ওয়াজ টেকেন ফর ক্রিমেশন অ্যান্ড ক্রিমেশন সার্টিফিকেট ইস্যুড। কেন এই দ্রুততা? কেন সেকেন্ড পোস্টমর্টেম করতে দেওয়া হলো না? 25 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে, তাদের কম্পেনসেশন অফার করা হয়েছে, তাও তারা প্রত্যাখ্যান করেছেন। আরও একটা কথা, যে কথা উঠেছে যে প্রথম ময়না তদন্ত সূর্যাস্তের পরে করা হয়েছে বেআইনিভাবে, সুপ্রিম কোর্টে কথা উঠেছে। মাননীয় বিচারপতি পাদ্রিওয়াল তিনি বলেছেন তার দীর্ঘ কর্মজীবনে এত খারাপ তদন্ত দেখেননি। শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক বলেছেন, তদন্তকারী অফিসারের নাম করে, সুমন তুমিও বলেছো যে তার তদন্তে ত্রুটি, তিনি তদন্তে ব্যর্থ। বাহ অর্ণববাবু, কলকাতা পুলিশ খুব ভালো তদন্ত করেছে। অনেক আপনি উদাহরণ দিলেন, এখানে এই হয়েছে, সেখানে সেই হয়েছে, কিন্তু এখানে হয়নি কেন? প্রভাবশালী তত্ত্ব, প্রভাবশালীরা জড়িয়েছিল, তাদের আড়াল করা হয়েছে। থানার জেনারেল ডায়েরিতে সুমন তুমি বলছিলে যে বেআইনিভাবে তথ্য নথিবদ্ধ করা হয়েছে, তার রিফ্লেকশন আছে রায়ে। টালা থানার 2 সাব ইন্সপেক্টর, তাদের নাম করে বলা হয়েছে, অর্ডারে লেখা আছে কারো নির্দেশে এই কাজ করেছিলেন। পুলিশের দায়িত্ব ছিল না বের করা কার নির্দেশে কাজ করা হয়েছে। টালা থানার সাব ইন্সপেক্টর, কিন্তু কার নির্দেশে তিনি জানাননি, সিবিআইও জানার চেষ্টা করলো না। সুপ্রিম কোর্টের টাইম লাইন নিয়ে বহুবার কথা হয়েছে, এগুলো আপনারা জানেন। 14 ঘন্টা পরে এফআইআর লজ করা হয়েছে। কেন? অর্ণববাবু, ফাঁকও রাখা হয়েছে, ফাঁকিও দেওয়া হয়েছে। রায়ে বলা আছে, নিজেদের দায় ঝাড়তে, ঘটনাটাকে গোড়াতেই আত্মহত্যা বলে প্রমাণ করতে চেষ্টা করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের অ্যারেস্ট করা হয়েছে। এটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে 201 স্ক্রিনিং অফ অফেন্স নয়, অপরাধ ঢাকবার চেষ্টা নয়। রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা জেনেও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সুপার পুলিশকে জানাননি। কেন জানাননি? প্রশ্ন উঠল না। শুধু পুলিশ নয়, সিবিআই নিয়েও আলোচনা করতে হবে। 88 পাতায় 642 নম্বর প্যারাগ্রাফে জজ সাহেব অবাক হয়ে বলছেন, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, ওই যে বলছিলাম না প্লেস অফ অকারেন্স, পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদি, সিবিআইয়ের তদন্তকারী অফিসার ঘটনাস্থল থেকে অভিযুক্তের কোনো ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন সংগ্রহই করেনি। এমনকি ঘটনাস্থল থেকে সিজড আর্টিকেল থেকে কোনো চান্স ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করার চেষ্টা করেনি। অর্থাৎ অন্য কারো হাতের ছাপ রয়েছে, একাধিক ব্যক্তি সেখানে গিয়েছিল, তাহলে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা কী জন্য রয়েছেন? এমনকি ব্লুটুথ ইয়ারফোন থেকেও নয়। বাহ! অর্ডারে বলা হচ্ছে, অন ডিউটি নার্সিং স্টাফ, আয়া, গ্রুপ ডি কর্মী কাউকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। আমি সেটাই তো বলছিলাম, যেখানে মৃতদেহ দ্রুত দাহ হয়ে গেল,
প্লেস অফ অকারেন্স ভাঙচুর করা হলো বলে অভিযোগ উঠছে। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টেও কথা উঠলো যে প্লেস অফ অকারেন্স ওটা নাও হতে পারে। তাহলে লাস্ট সিন টুগেদার থিওরিটাও কি অ্যাপ্লাই করা হবে না? নার্সিং স্টাফ, আয়া, গ্রুপ ডি কর্মী কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না? ডক্টর রাজশ্রী রায়, 3rd ফ্লোর ইমার্জেন্সি বিল্ডিং, চেস ডিপার্টমেন্ট, 645 নম্বর প্যারাগ্রাফ, সেখানে থাকা সিসিটিভি ফুটেজ যে পেন ড্রাইভে রাখা হয়েছিল সেটা উদ্ধারে উদ্যোগী হওয়াই হয়নি। রায়ে 648 নম্বর প্যারাগ্রাফে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাকে অন্ধভাবে ফলো করে গেছে সিবিআই, এ কথাই বলেছেন মাননীয় বিচারক। তাহলে কি হলো? একদিকে যখন বাঙালি রাত জাগছে, মিছিল করছে, যন্ত্রণায় চিৎকার করছে, সকালে উঠে ভাবছে যে সিবিআই নিশ্চয়ই কিছু ফল দেবে, সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি, তখন তারা কিছুই করেনি। শুধু সঞ্জয় রায় সেন্ট্রিক একটা তদন্ত হয়েছে, সঞ্জয় রায়কেই ঝুলিয়ে দাও। আর আজকে তাই তো বলছেন নির্যাতিতার মা বাবা যে কেন শুধু সঞ্জয় রায়কে ঘিরে তদন্ত হলো, আর কেন আর কাউকে জিজ্ঞাসাবাদটুকু করা হলো না, গ্রেপ্তারটুকু করা হলো না। সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে তো অ্যারেস্ট করা হয়েছিল, কি হলো তাদের? পুলিশ একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না। এটা আমার আরেকটা প্রশ্ন, যে যারা নির্যাতিতার পরিবারের হয়েছিলেন তারা একটা নারাজি পিটিশন ফাইল করালেন না যে চার্জশিট যখন হলো আমরা এই তদন্তে খুশি নই, আমরা পুনরায় তদন্ত করাতে চাই? আশ্চর্য ব্যাপার, একটা নারাজি পিটিশন হয়নি এখানে। তাহলে কি হলো এই মামলায়? এটা একটা দৃষ্টান্তমূলক তদন্ত, দৃষ্টান্তমূলক মামলা, আর তাই দৃষ্টান্তমূলক সাজা চাওয়া হচ্ছে। সঞ্জয় রায়ের ফাঁসিতে আপত্তি নেই, অনেকেই বলছেন ফাঁসিটা হোক, কিন্তু তার আগে সঞ্জয়ের কাছ থেকে বের করা হোক আর কে ছিল, কারণ এখনও তদন্তটা ওয়াইড ওপেনড বলে সিবিআই বলছে। 5 দিন কলকাতা পুলিশ, তারপর সিবিআই, কিন্তু শুধু সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তোলা হলো। তদন্তে নাকি এমন কোনো প্রমাণ উঠে আসেনি যার ফলে বিচারক শুধু সঞ্জয় রায়ের সম্পর্কেই এ রায় দিয়েছেন। আমরা প্রথমে সত্যি অবাক হচ্ছিলাম যে এটা কি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়? সুমনও একের পর এক অনুষ্ঠান করেছে, কিন্তু যখন এই 172 পাতার রায়টা আমরা পর্যালোচনা করছি তখন মনে হচ্ছে যে আর তো কোনো উপায় ছিল না, তাই সর্বোচ্চ সাজা আজীবন কারাবাস সেটা কিন্তু দেওয়া হয়েছে। ফাঁসিটা ছাড়াও তো এই সাজাটাও দৃষ্টান্তমূলক। যে কথা বলছিলাম যে শুধু এখানে অভয়া খুন হননি, এখানে তদন্তটাও খুন হয়েছে, এখানে বাঙালির আবেগকে খুন করা হয়েছে। আর একটা কথা, স্যালাইন কাণ্ড নিয়ে কথা উঠলো আজকে। এখানে আসার আগে 5:15 অবধি যে মামলাটা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে, তা হচ্ছে মেদিনীপুর কলেজে যে সিনিয়র অ্যানাস্থেসিস ডক্টরটিকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তার বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু করেছিল মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন তার বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নেওয়াই যাবে না, কারণ একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কতগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে দিতে ইচ্ছে করছে। মাননীয় শ্রী জহর সরকার, আপনি বলছেন যে রাজনীতির খেলাতে নাকি ডাক্তাররা বা আন্দোলনকারীরা হেরে গিয়েছে। কোনটাকে বলে রাজনীতি? খুব সুন্দর বাদশা বলেছে যে একটা সময় আপনি বলছিলেন যে আমরা এটা লাইভ স্ট্রিমিং করবো না বলে আপনি তাদের সঙ্গে বসলেন না, 3 বার মিটিং ভেস্তে দিলেন। একই সময় আমরা দেখছি মহামান্য সুপ্রিম কোর্টে গোটা মামলাটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আবার যখন ওনাদের নিয়ে আপনি ঢুকলেন নবান্নে, তখন আপনি লাইভ স্ট্রিমিং করলেন ওনাদের না জানিয়ে। আপনি তো এসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে গোটা প্রশাসনটাকে সঙ্গে নিয়ে। যদি মিটিংই করার ছিল তক্ষুনি কেন মিটিংটা করলেন না? কেন তাদের ডাকতে হলো নবান্নে বা আপনার পছন্দ মতো জায়গায়? আপনি মিটিং করবেন বলে কে যাবে সেটাও আপনি ঠিক করে দেবেন। আপনি তো এসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, অতই যদি সদিচ্ছা ছিল করলেন না কেন মিটিংটা তক্ষুনি? এটা রাজনীতি? এ কেমন রাজনীতি? এরকম রাজনীতিতে আমরা হারতেই চাই, আমরা জিততে চাই না। বাঙালি আবেগপ্রবণ, বাঙালি রাজনীতি চায় না। মাননীয় শ্রী দিলীপ ঘোষ বলছেন মানুষ একদিন ভুলে যাবে। আমি বলি যে মানুষ ভুলবে না, আন্দোলনটা নাটক ছিল না, আজকের এই অনুষ্ঠানটা তারই প্রমাণ। অভয়ার মা বাবা হয়তো তার মেধাবী হীরক খণ্ডটাকে হারিয়েছেন, কিন্তু আরও লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পেয়েছেন তাদের সন্তান হিসেবে। আবার এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের মা বাবা হিসেবে অভয়ার মা বাবাকেই পেয়েছেন। এটা কিন্তু কম কথা নয়। কেউ মডেলিং করছে বলে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন। সবাই তো রাজনীতি করছে। খুব সুন্দর বলেছে বাদশা,
পার্লামেন্ট খোলা থাকার সময়ও তো আপনারা অন্য জায়গায় চলে যান। কদিন পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স দেন? চমৎকার বলেছো বাদশা, তুমি আমার কথাটা ছিনিয়ে নিয়েছো। মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায়, আপনি বলছিলেন রাজ্য পুলিশ একাধিক সাফল্য পেয়েছে, তাহলে 5 দিনে কলকাতা পুলিশ তদন্ত নিয়ে এগোলো নাটা কেন? উত্তরটা কিন্তু সকলেই জানেন। ওই ক্ষেত্রগুলিতে জয়নগর বলুন বা কুলতলি বলুন, হয়তো প্রভাবশালীরা জড়িয়ে ছিল না, এখানে প্রভাবশালীরা জড়িয়ে ছিল, তাই তাদের আড়াল করবার জন্য আপনাদের এত আগ্রহ। আরজি করে রক্তমাখা গ্লাভস বা ভাঙা কাঁচি নিয়ে তদন্ত হলো না কেন? আপনি কাকে জিজ্ঞেস করছেন? প্রশাসন তো আপনাদের, তদন্তটা করলেন না কেন? আমরাও তো জানতে চাই কি হলো। ডাক্তারবাবুরা জবাব দেবে, ডাক্তারবাবুরা তদন্ত করবে, না প্রশাসন তদন্ত করবেন? আর একটা কথা খুব বলছিলেন যে ইভেন্ট ম্যানেজমেন্টের লোককে কেন এনগেজ করা হয়েছে। কোথাও কোনো গণ্ডগোল হয়নি? এই যে দীর্ঘ আন্দোলন, একটা ইট ছোড়া হয়নি, এটা আপনাদের চোখে পড়লো না? যদি সত্যি সত্যি হয়েও থাকে ইভেন্ট ম্যানেজমেন্টের হাত ধরে একটা আন্দোলন যা সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিল, সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তাদেরকে নড়িয়ে দিল, তাহলে সেটা মন্দ বলতে হবে? ভেবে দেখুন সেই অভূতপূর্ব দৃশ্য, যখন ডাক্তারবাবুরা লালবাজার অবরোধে বসলেন, একটা ইট পড়লো না, পুলিশকে তাড়া করা হলো না, ভোরবেলায় কে যেন জাতীয় সঙ্গীত বাজিয়ে দিল, ব্যারিকেডের ওপরের পুলিশরা তারা উঠে দাঁড়িয়ে অ্যাটেনশন করছেন, স্যালুট করছেন, এপাশে সবাই উঠে দাঁড়িয়েছেন। এ দৃশ্য যদি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা এসে তৈরি করে, আমরা দেখতে রাজি আছি। আমরা তো অনেক বিপ্লব দেখি, অনেক আন্দোলন দেখি, সেখানে ইট ছোড়াছুড়ি হয়, গুলি ছোড়াছুড়ি হয়, বোমা পড়ে। আজকে এত লক্ষ লক্ষ মানুষ পথে হেঁটেছে, একটা তো ইট পড়েনি, গায়ে লাগছে? ডাক্তারবাবুদের আজকে আপনারা দাগিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, আপামর বাঙালির আন্দোলন এটা কোনো ডাক্তারবাবুর আন্দোলন নয়। আর একটা কথা, টার্গেট করা হচ্ছে, ঠিক, যে মডেলিং করছে করুক। আজকে আর একটা লোকের এখানে বসার কথা ছিল, তার নাম পঙ্কজ দত্ত, সে তো টার্গেট হয়েই চলে গিয়েছে। তাই আপনারা টার্গেট করছেন, বাঁচছেন, একের পর এক, একে ধরো তাকে ধরো। বাঙালি ভালো চোখে নিচ্ছে না। মনে রাখবেন, বাঙালির আবেগকে খুন করবার চেষ্টা করবেন না। অভয়া খুন হয়েছে, তদন্ত খুন হয়েছে, বাঙালির আবেগ যদি খুন হয়ে যায়, বাঙালির জন্য সেদিন কিন্তু আর কিছু থাকবে না। নমস্কার। ধন্যবাদ জয়ন্ত। জয়ন্ত এই 172 পাতার রায়ের বর্তমান নিয়ে বলল। আমি এই রায়টাকে ধরেই একটু অতীতে ফিরতে ইচ্ছে করছে। দেখুন, এই অভয়াকাণ্ডের তদন্তে অত্যন্ত লজ্জার সঙ্গে অতীতের একটা গৌরবের ইতিহাস আমার স্মরণ করতেই হবে। অপরাধের সমাধানে আঙুলের ছাপ পৃথিবীতে কোথায় প্রথম ব্যবহৃত হয়েছিল জানেন? আমাদের এই রাজ্যের জলপাইগুড়িতে। একটুও ভুল শোনেননি, ভারতে নয়, পৃথিবীতে প্রথম। 1897 সালে 16ই আগস্ট কাঁঠালগুড়ি চা বাগানের ম্যানেজার হৃদয়নাথ ঘোষকে তার বাংলোতে গলায় নলি কাটা অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে খুনির রক্তমাখা আঙুলের ছাপ মিলিয়ে হৃদয়নাথ বাবুর গৃহভৃত্য রঞ্জন সিং ওরফে কাঙালিকে গ্রেফতার করে খুনি সাব্যস্ত করেছিল পুলিশ। পৃথিবীতে সেই প্রথমবার সরকারিভাবে রহস্যের সমাধানে আঙুলের ছাপ ব্যবহৃত হয়েছিল। সেই গৌরবময় ঐতিহ্যের পাশে রাখুন এই আঙুলের ছাপ নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশের 5 দিনের তদন্ত আর সিবিআইয়ের ওই 5 মাসের তদন্তের ব্যর্থতা। শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক অনির্বাণ দাস তার রায়ের এই 617 নম্বর পয়েন্টে বলছেন যে কলকাতা পুলিশের অ্যাডিশনাল ওসি রূপালী মুখোপাধ্যায় স্বীকার করেছেন যে সঞ্জয় রায়ের ফিঙ্গারপ্রিন্টের নমুনা তিনি সংগ্রহ করেননি। এবার সিবিআইয়ের প্রসঙ্গে আসি, দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থা, তাদের তদন্তে কি উঠে এসছে। মাননীয় বিচারক তার এই রায়ের 642 নম্বর পয়েন্টে বলছেন যে সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা অভিযুক্তর ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন সংগ্রহ করেননি, এমনকি জয়ন্ত খানিকক্ষণ আগে বলছিল বাজেয়াপ্ত করা ব্লুটুথ ইয়ারফোন থেকে তা সংগ্রহ করার চেষ্টাই করেননি। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। তাহলে 128 বছরে অপরাধ বিজ্ঞান এগোলো না পিছলো? আর পেছনোটা কি ইচ্ছাকৃত? এই প্রশ্ন দিয়েই আজকের ওপেন ফোরাম শুরু করব। এই করেনের লিস্টে এই যে এই সামান্য একটা ডাকাতি হলে দেখেছি ঘটনার পুনর্নির্মাণ, একদম ক্রাইম রিকনস্ট্রাকশন। এত বড় একটা ঘটনা ঘটলো, সিবিআই কেসটা হাতে নেওয়ার পর তার কি পুনর্নির্মাণ হয়েছে? হয়নি। আচ্ছা বলুন তো, কটা ঘটনা ঘটলে শ্মশানে এমএলএ কাউন্সিলর তারা দাঁড়িয়ে থাকে যতক্ষণ না বডি পোড়ানো হচ্ছে, শেষ হচ্ছে? কটা পশ্চিমবঙ্গের কটা ঘটনায় কজন এমএলএকে কারা দেখতে পেয়েছেন? আমি বলছি যে প্রত্যেকটা ঘটনা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখবেন যে প্রত্যেকটার মধ্যে একটা ব্যাড ইন্টেনশন কাজ করছে।
এই উত্তরগুলোই বাবা মা চেয়েছেন। আরেকটা কথা বলে আমি অন্যদের সুযোগ দেব। অনেকে বিদ্রুপ করে বলছেন যে ও ভোটে দাঁড়াবেন অমুক তমুক। আচ্ছা, যদি কেউ ভোটে দাঁড়ায়, মানে এ রাজ্যে মানে নেতা, অভিনেতা, নাট্যকার, অমুক তমুক যাকে তা মানে যাকেটা মানে উইথ ডিউ রেসপেক্ট বলছি, যে কোনো পেশার মানুষকে এনে কোনো রাজনীতির জ্ঞান নেই, কোনো সমাজ চর্চা নেই, তাকে মন্ত্রী করে দিয়েছে, তাকে নেতা করে দিয়েছে। যে দল এই কথাটা বলতে পারে তাহলে তাদের স্বীকার করতে হবে ওই প্রত্যেকটা লোক তারা খুব অনৈতিক কাজ করেছে এবং দলটি অনৈতিক কাজ করেছে। তা যদি না হয়, তাহলে যদি আগামী দিনে জুনিয়র ডাক্তারের কেউ কখনো বা অন্য কোনো মানুষ রাজনীতিতে দাঁড়ায়, তাদের আমরা সম্মানের সাথে ওয়েলকাম করব। তাদের ক্রিটিসাইজ করার অন্তত অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। আমি কথাটার উত্তর দিতে চাইছি, সেটা হচ্ছে যে একটু আগে প্রসঙ্গ উঠলো না, লালবাজারের সকালটা অত সুন্দর হলো, এটাতে পেছনে কিন্তু রাজ্য প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাহলে সদর্থক ভূমিকা রয়েছিল রাজ্য প্রশাসনের, যে কারণে গোটা আন্দোলন পর্বটাতে কোথাও কোনো অশান্তি হয়নি। এর মূল কারণ কিন্তু রাজ্য প্রশাসনের সদিচ্ছা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমি বলছি যে একটা প্রশ্ন অন্য হচ্ছে অপশনটা কি, যে পুলিশের এখানে কি গুলি চালানো পুলিশ কি যেত? করতো? লাঠিচার্জ আমি করতো? বলছি না না, কোনো এমন গন্ডগোল কিছু হয়নি হয়েছিল তো, যে সেটা গুলি চালানো রাজ্য যাবে? প্রশাসনেরও তো ওনারা এমন এটা তো কিছু একপাক্ষিক হতে পারে না, কোনো যুক্তিটা তো একপাক্ষিক হতে পারে না। মুখ্যমন্ত্রী তো উনি বলেছিলেন যে এক আমি দেখছেন। আপনাদের আন্দোলনের সঙ্গে আছি। দাদা, আমি বলছি তো, তারপর পুলিশ লাঠি চালাবে কি করে? ওখানে না, এমন আমার কথা কিছু হচ্ছে হয়েছিল কে যে কোন অন্য দিক থেকে অশান্তি দেখছে হবার তার উপর ছিল, নির্ভর করে। আমি রাজ্য কোথাও প্রশাসনের হয়নি। দিক থেকে পুলিশের দেখছি। যদি সদিচ্ছা শুধু থাকে লালবাজারে প্রশাসন কোথাও তাহলে হয়নি। অনশন দাদা, মঞ্চে please, স্টেজ বাদ দিয়ে কেন বাধা দেওয়া হয়েছিল? বলতে দিতে হবে তো, কি মুশকিল? পুলিশের সদিচ্ছার কথা যদি আপনি বলছেন, তাহলে যখন অনশন মঞ্চ বাধা হচ্ছিল, সেই ওই যে ম্যাটাডোরওয়ালাগুলো আসছিল, তাদেরকে পুলিশ কেন আটকেছিল? না, না, গোটা- বায়োটয়লেট কেন নিতে আসতে দেওয়া হয়নি? সাধারণ নিশ্চয়ই। বাঙালি কথা বলবে, আন্দোলন বেশ, শেষ বেশ, উত্তরটা হয়েছিল। নিন, হ্যাঁ। সেটা ঠিক আছে, হচ্ছে বলুন। যে এই গোটা পর্বটাতে রাজ্য প্রশাসনের সদিচ্ছার ফলেই কিন্তু গোটা আন্দোলন পর্বটাতে কোনো গন্ডগোল হয়নি, বড় ধরনের কোনো গন্ডগোল হয়নি। আমি বলছি যে আপনি লাইভ স্ট্রিমিং নিয়ে প্রশ্ন উঠছে, লাইভ স্ট্রিমিং যদি মুখ্যমন্ত্রী শেষকালে করে থাকেন কোনো অন্যায় তো নয়। না, জানানো কারণ উচিত ছিল। এক মিনিট, আন্দোলনকারীরা প্রথম গিয়ে তো তারা লাইভ স্ট্রিমিং এর প্রশ্নে তারা সেখানে আলোচনা না করে ফিরে এসেছিল। দুবার ঘটনা। লাইভ স্ট্রিমিং এ যদি আপত্তি না থাকে, তাহলে তো দু সপ্তাহ আগেই আন্দোলন মিটে যেত। দুবার তিনবার মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা নবান্নে বসিয়ে রাখা, হ্যাঁ। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর বাড়িতেও তিনি 2 ঘন্টার বেশি মানে অপেক্ষা করেছিলেন। প্রচুর প্রবল বৃষ্টির মধ্যে তাদের বারবার ভেতরে ঢুকে আসার কথাও বারবার ধরে বলেছিলেন। আমি বলছি এই যে সদিচ্ছাটা উনি দেখিয়েছিলেন, এই সদিচ্ছাটাকেও ঠিক, ক্রিটিসাইজ সুমন, করা আমি হবে। একমত। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি বলছি যে লাইভ স্ট্রিমিংটা হলে তো ওই দিনে মিটিংটা হতে যায়, কাউকেই আর অপেক্ষা করতে হয় লাইভ না। স্ট্রিমিং এ যদি জুনিয়র ডাক্তাররা প্রথমে রাজি হয়, তাহলে যখন লাইভ স্ট্রিমিং হলো তখন আপত্তি তো না, কোনো আপত্তি ছিল না। আপত্তি তো কোনো জায়গায় না। একবার নীতির প্রশ্নে আপত্তি জানানো আপনার হলো না মনে কেন? হলো যে আমরা আপত্তি জানিয়েছি? কোনো আপত্তি ছিল না তো। আপনি ভুল দিকে কেন নিয়ে আপত্তি যাচ্ছেন? ছিল না তো। আপত্তি ছিল না। নীতির প্রশ্নে আপনারা না জানিয়ে করলেন কেন? যদি লাইভ স্ট্রিমিং সেদিনকে হলো, আপনি তো তাহলে বুঝতে প্রথম পারেননি। দিন আমাদের ওই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে লাইভ স্ট্রিমিং এর জন্য কেন চালানো হয়েছিল? লাইভ স্ট্রিমিং এর কেন আপত্তি না হয়েছিল? থাকলে এটা নিয়ে সাংবাদিক কেন সম্মেলন ফেরানো হয়েছিল? হয়েছিল? হলো। কেন শেষ দিন ফেরানো যেদিন- হয়েছিল? শেষ দিন যেদিন সেদিনকে আলোচনা কেন হলো, ফেরানো হয়েছিল? শেষ দিনের সেদিনকে কথা সেটার পর অনেক সেই আগে আন্দোলনের করতে পর দেখুন, একটা কথা ধর্মতলায় বলতেই live হবে যে streaming এর প্রশ্ন লাইভ করা হয়েছিল। স্ট্রিমিং কেন দেরি সেটা প্রশ্ন হতে পারে, কিন্তু লাইভ স্ট্রিমিং সবসময় স্বচ্ছতার একটা উপকরণ। সুতরাং সেই লাইভ স্ট্রিমিং এর দাবি যেরকম জুনিয়র ডাক্তাররা যখন করেছিল তখনও আমরা বলেছি লাইভ স্ট্রিমিং এ আপত্তি কি? লাইভ স্ট্রিমিং এ কোনো আপত্তি ছিল না। কোনো আপত্তি ছিল না। প্রশ্নটা হলো Live সেই দিন streaming এ লাইভ রাজি স্ট্রিমিং হলে হলো, তো কিন্তু জানানো দু হলো সপ্তাহ না। আগেই মিটিংটা পাল্টা হলো। প্রশ্ন। আগে তিনবার সুমন, আমার ভেস্তে তো গেল পাল্টা কেন প্রশ্ন। মিটিংটা? প্রথম দিন যারা রাজি তারা শেষ দিন রাজি নয় কেন? রাজি নয় তারা কোথায়? এসে রাজি তো সাংবাদিক ছিল, সম্মেলন আপনি তো করছে। বুঝতে পারেননি। ধর্মতলায় আচ্ছা, তারা বেশ, বেশ, সাংবাদিক এবার সম্মেলন এগোই। আপনারা দেখুন। সুমন, রাজি নয় কেউ বলেনি। বুঝেও এদিকে বলছেন আমাদের ওরকম। ক্যামেরা ছিল। লাইভ স্ট্রিমিং এ সেখানে কেউ কি আপত্তি বলে যে লাইভ করেনি। স্ট্রিমিং নিয়ে আপত্তি করেছে দাদা, কিনা? হয় বুঝতে জানান পারেননি, এক্ষুনি। কে নয় আপত্তি বুঝেও করেছে? বলছেন এরকম। কে আপত্তি করেছে? তারা কেন শেষে রাজি নয়? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি প্রকাশ্যে সুমন, কে আপত্তি জানিয়েছে? সুমন, আমাদের কে আপত্তি বক্তব্য- জানিয়েছে? সুমন, আপনি প্রমাণ দেখান। আপনি তো মিথ্যা শাসক কথা কেন পক্ষ। বলছেন? আচ্ছা, আপনি তো শাসক পক্ষ, আপনি বলুন প্রথম দিন আপনার আপত্তি কোথায় ছিল? আমি প্রশ্ন করছি আপনাকে, আমি বলছি কোথায় আমরা আপনার আপত্তি ছিল? করেছি, আমরা আপত্তি করেছি। জহরদা, এবার এগোই আপনি ওটা প্রমাণ অন্য দিন। বিষয়। আরো আমি আপনি শেষে প্রমাণ আপত্তি দিন। করিনি, আমি বলেছি মিথ্যা জানিয়ে কথা করা বলছেন। উচিত। আচ্ছা, বেশ, কারণেই জহরদা, এই সুমনবাবু দাঁড়ান দাঁড়ান, আমি এই বাক বিতরণটায় ঢুকবো না। আমি কয়েকটি ইস্যু নিয়ে আপনাদের এই সভাটা আমার শেষ বক্তব্য রাখার চেষ্টা করব। সর্বপ্রথম হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন, 1 নম্বর। আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলন বিফল হয়েছে একবারও বলিনি। আমি খালি বলছি এখন স্থগিত হয়ে গেছে, মানুষ সেটা জানে। এরপরে তারা কথা দিয়েছে তারা আবার আন্দোলন করবে, সেটা তাদের ব্যাপার।
আমরা সাথে আছি, যারা সমর্থন জানাতে চাই সাথে আছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এই বৃহত্তর আন্দোলনের একটি অংশ। তারা হলো ট্রিগার, তারা ট্রিগারটা লাগিয়েছে, তারা মাচিস, তারা আগুনটা লাগিয়েছে। কিন্তু যদি একটা বিস্ফোরক অবস্থা না থাকতো এত মানুষ তাদের সাথে থাকতো না। একদম একদম। এইটা আমাদের প্রথম জিনিস মনে রাখতে হবে। দ্বিতীয়ত, জুনিয়র ডাক্তারদের পাশে পাশে মহিলারা মাঠে নেমেছে, সেটা একটি বৃহৎ আলাদা পৃথক আরেকটি ইস্যু, যেটা নিয়ে চিন্তা করা যায়। এখন আমি জিনিসটাকে একটু চেষ্টা করব আমার মতন গুছিয়ে নিতে। 1 নম্বর হলো, জুনিয়র ডাক্তাররা বলেছেন তারা আন্দোলনে নামবেন। আমি জানি তাদের কোথায় কোথায় সাফল্য হয়েছে, যেখানে ধরুন সিস্টেমকে তারা আনতে পেরেছে। যেই সিস্টেম কিছুতেই সরকার করছিল না বা করে উঠতে পারেনি, ক্যামেরা সিস্টেম, সিকিউরিটি, অনেক ব্যাপারে তাদের সাফল্য হয়েছে। তারা যে আন্দোলনে, যেই সীমিত আন্দোলনের মধ্যে তারা কাজ করেছে, সেখানে যথেষ্ট সাফল্য পেয়েছে। এবার তাদের ওপর বিচার করতে হবে তার আগামী পদক্ষেপ কি করবে। কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে মানুষের সাপোর্ট রাখতে হবে। মানুষের সাপোর্ট রাখতে গেলে অনেক রকমের আমাদের অন্যান্য ইস্যু নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয়ত, চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে এক্ষুনি বাংলার মানুষ যেন জেগে ওঠে। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার কোনো এক্সকিউজ নেই। এই নতুন ভারতীয় ন্যায় সংহিতাতে 6 নম্বর ধারা, 61 নম্বর ধারা, 238 নম্বর ধারা, 3টি ধারাকে যদি একসাথে স্টাডি করা হয়, দেখা যাবে যে ক্রিমিনাল কনস্পিরেসি, নেগলিজেন্স অ্যান্ড তথ্য লোপাট, 3টে মিলিয়ে যদি সাক্ষ্য প্রমাণ দেখা যায়, তবে তাদের 20 বছর অবধি, 15-20 বছর অবধি তাদের জেল খাটতে হতে পারে। এই তাদের যে ছেড়ে দেওয়া হচ্ছে, একটি লোকের পেছনে লাগা হচ্ছে, সে দোষী, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু সে ছাড়া অন্যরা দোষী আছে কিনা, অন্যরা তার সাথে ক্রিমিনাল কনস্পিরেসি করেছে কিনা, এই জিনিসটা আমাদের কিন্তু স্পষ্ট করে দিতে হবে। তৃতীয়, আমার মনে হয় আমাদের সকলকে এখন যখন পিটিশনটা তুলেছে এই অভয়ার মা বাবা, তার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে বা অন্য কোনো পিটিশন করে হোক, সুপ্রিম কোর্টকে বলা উচিত যে মহামান্য আদালত, আপনি দয়া করে এটা হাইকোর্টের হাতে ছেড়ে দিন। আপনি পারবেন না, আপনার সময় নেই, আপনার সময় আমরা খেতে চাই না, আপনি দয়া করে হাইকোর্টের তত্ত্বাবধানে ছেড়ে দিন। তৃতীয়ত। চতুর্থ, সব কিছু চলে যাওয়ার পরে এটা রাজনৈতিক আন্দোলন ছিল কিনা, কিছু রাজনৈতিক ব্যক্তি ঢুকে গেছে কিনা, কিছু বেরিয়ে এসছে কিনা, আমি ওর মধ্যে ঢুকবই না, সব কিছু হয়ে থাকতে পারে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এখন একটা ভিন্ডিকটিভনেস দেখা দিচ্ছে। আগে যদি সহনশীলতা দেখিয়ে থাকতে পারে পশ্চিমবঙ্গ সরকার, আগে যদি সহিষ্ণুতা দেখিয়ে থাকতে পারে, আগে যদি ধৈর্য দেখিয়ে থাকতে পারে, আমার আবেদন যে এখনো ধৈর্য দেখান, পেছনে লাগবেন না। দুটো কথা জয়দেব পড়ে নিচ্ছি আমি, যে দুটো কথা উঠেছিল তখনকার দিনে, এই থ্রেট কালচার, চটিচাটা, অনেক রকমের কথা উঠেছিল। তৃতীয় কথা একবার ঢোকাবেন না, ভিন্ডিকটিভনেস, এটা দয়া করে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এই ভিন্ডিকটিভনেসের কাছে কিন্তু আবেদন করলে চলে না, সেখানে দরকার লাগলে কোর্টে যেতে হবে। আমার পেছনে একটা কোর্টে কেস করেছে, কি নাম, কোন একটা কোর্টে কর্ণাটকে দক্ষিণপন্থীরা করেছে, 1.5 লক্ষ টাকা চলে গেছে। আমরা কত টাকা দিয়ে কত কেস লড়বো? ওদের কাছে ফান্ড আছে, ওরা যদি এগিয়ে আসে, যে মানুষটা তাদের হয়ে দাঁড়িয়েছে তাদের হয়ে কেস লড়তে, এটা কিন্তু করতে হবে। কারণ শুধু আবেদন করলাম যে আপনি দয়া করে আমাদের পেছনে লাগবেন না, এই করে সরকার চলে না। সরকারটা তো আমরা মোটামুটি 40 বছর দেখলাম। তারপরে হচ্ছে বৃহত্তর চিত্রতে আমি বলবো যে আন্দোলনটি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির একটি স্বরূপ বা দুর্নীতির একটি রূপ আরজি করে বৃহৎ আকারে দেখা গেছে। দুর্নীতির বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে। দুর্নীতি এবং দাদাগিরি বন্ধ করার আমাদের সবসময় অধিকার আছে এবং আমাদের কর্তব্য। সাধারণ মানুষ যদি চুপ করে সব সহ্য করে নেয়, তারপরে বেশি গুজুর করে চায়ের দোকানে, কোনো লাভ নেই। এখন অল্টারনেটলি লাস্ট প্রশ্নটি, অনেকে অল্টারনেট নিয়ে কথা বলছে যে কি উপায়। একদিকে আমরা দেখছি দুটি ধনী পার্টি, দুটি শক্তিশালী পার্টি এবং দুটি ইলেকশন জেতার মেশিনারি। হ্যাঁ, একজনকে সর্বভারতীয় স্তরে যতই আমরা রাগ করি তাকে জিতিয়ে দিচ্ছে, আরেকজনকে যতই আমরা ক্ষোভ দেখাই জিতিয়ে দিচ্ছে।
দুটো ইলেকশন মেশিনারি এফিশিয়েন্ট, রিচ অ্যান্ড পাওয়ারফুল, এই দিকে দুটোর মাঝে আমাদের খুব একটা চয়েস দেখতে পাচ্ছি না। তৃতীয় শক্তি যারা ওই বামেদের কথা বলছি, বামেরা যতই চেষ্টা করুক আর যাই করুক, কোনো কারণে মানুষ যেন তাদের কোনো জায়গায় সমর্থন পাচ্ছে না। তাদের বিদ্যে বুদ্ধিতে কোনো ঘাটতি নেই, কিন্তু মানুষের সমর্থন আনতে পারছে না। চতুর্থ, একটি ভ্যানিশিং টিম লাগানো পার্টির নাম কংগ্রেস, কোথায় উড়ে গেছে কে জানে। এর মধ্যে আমাদের কোথায় গিয়ে দাঁড়াবো? হোয়াট ইজ অল্টারনেটিভ? আজকে ওখানে আঙুলের ছাপ পড়েছে কিনা, না পড়েছে কিনা, এটা করা উচিত কিনা, ওগুলো বাদ দিয়ে আমার মনে হয় ইট ইজ টাইম টু থিঙ্ক দ্যাট কী করা যেতে পারে। আমি কখনোই বলবো না যে একটা অল্টারনেটিভ চিন্তা করতে হবে। বাংলাকে এই অবস্থার থেকে বাঁচাতে হবে। এই 20 বছরের পর 10-15 বছরে যা দেখলাম, বাংলার থেকে সব পাড়ায়, আমি তো গেজেটিতে কাজ করেছি, বাড়ির ঝি, বাড়ির চাকর সব বাঙালি, রিক্সাওয়ালা বাঙালি, আমাদের কেউ নেই এখানে। মজদুররা কি বলে, পরিযায়ী শ্রমিক বাঙালি। কোন অবস্থায় নিয়ে চলে গেছে আমরা দেশটাকে। একটা ভালো মধ্যবিত্ত বাড়ির একটি ছেলে এখানে নেই, সব ব্যাঙ্গালোরে কাজ করছে, দিল্লিতে কাজ করে, বোম্বেতে কাজ করছে, অথবা বিদেশ চলে গেছে। এই অবস্থা থেকে বাঁচাবারটা এই একটা ট্রিগার অকেশন এসেছিল, এই একটা অভূতপূর্ব আন্দোলন হয়েছিল। এর মাধ্যমে এই প্রশ্নগুলো তুলে আমাদের চিন্তা করতে হবে, এটাই আমার বক্তব্য। দিলীপ দা, দেখুন, আমরা যখন থেকে ঘটনা ঘটেছে তার বিভিন্ন রকমের ছেঁড়া কাটা করেছি। এখানেও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট উকিল যেমন আছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, ডাক্তাররা আছেন, তারা ভালো জানেন, তারা ভুক্তভোগী বলেওছেন বিষয়টা। কিন্তু ওর সমাধান কি, জওহরবাবু সেদিকে ইন্ডিকেট করছেন। তো দেখুন, গণতন্ত্রের মধ্যে থাকলে আপনাকে যে পার্টিগুলো অ্যাভেলেবল তার মাধ্যমে আপনাকে রাস্তা বার করতে হবে, আর এটা আমাদের সংবিধান জায়গা দিয়েছে। গণতন্ত্রের একটা দোষ যেটা আমার মনে হয় আপনি ভালো বুঝবেন, সেটা হচ্ছে যে আজকে যে পার্টিটা খারাপ করছে বলে বিদায় দিলাম, পরে ইলেকশন তাকে আমরা জিতিয়ে নিয়ে আসি। এই সীমার মধ্যেই আপনাকে কাজ করতে হবে, কিন্তু মন্দের ভালো দেখতে হবে। তবে যেটা আমি শুরু করেছিলাম যে হতাশা তো আছি, কারণ আমরা অনেক বড় আশা করেছিলাম, এবং তার সঙ্গে একটা শব্দ প্রয়োগ হয়েছিল থ্রেট কালচার। আমরা ভেবেছিলাম থ্রেট কালচার বন্ধ হবে এই লোকগুলো ধরা পড়লে। কিন্তু গত মাসেই, এই মাসের গোড়ার দিকে শান্তিপুরে হসপিটালে একটা ঘটনা ঘটেছে। একজন মহিলা ডাক্তার কিছু বলেছেন, প্রতিবাদ করেছেন, সেখানকার সুপার তাকে বলছেন যে আরজিকর করে দেবো। তো থ্রেট কালচার কোথায় পৌঁছে গেছে, শেষ কোথায় হলো? বাড়ছে তো। তো একটা জিনিস হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে আমরা রাজনীতির লোক দূরে থেকেছি, এই জন্য যে অরাজনৈতিক আন্দোলন স্থায়ী হয়, সমস্ত মানুষ যুক্ত হয়। অরাজনৈতিক ব্যক্তি যেমন ডাক্তার, তিনি চাকরি করেন, তার একটা ভয় আছে, তাকে ধরবে ডাক্তার, সরকার আমাকে ধরতে পারবে না, আমি নেতা, আমি আন্দোলন করতে পারি, বাড়ি ছেড়ে 1 মাস জেলে থাকতে পারি, নয়তো চাকরি চলে যাবে, ট্রান্সফার করে, অনেক ঝামেলা আছে। সেটা তার একটা সীমা থাকে। আমার বক্তব্য ওটাই আছে, রাজনীতি আন্দোলন হয় না তা নয়, দুনিয়াতে অনেক হয়েছে, ইমার্জেন্সিতে হয়েছে, আমরা জানি। একদম। কিন্তু এই আন্দোলন একটা জিনিস যেটা আসার ব্যাপার আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে বাঙালির যে প্রতিবাদী চরিত্র অনেক সময় মনে তো বোধহয় শেষ হয়ে গেল, সেই চরিত্রটা আমরা দেখতে পেয়েছি। এটা এই জন্যই আমরা বাঙালি যেন গর্বিত। অনেক ভালো মন্দ আছে এর মধ্যে, কিন্তু প্রতিবাদ করতে পারি, পিছিয়ে যায় না, যেটা মহিলারাও দেখিয়েছেন। আর অরাজনৈতিক যারা ডাক্তার মানে আমরা জানি লেখাপড়ায় ভালো ছেলে, কোনো সাথে পাঁচে নাই, তারা যে দিনের পর দিন রাত জেগেছে, লড়াই করেছে, এবং এই ধরনের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে বলে সাধারণ লোক এসেছে। আর আমরাও ঝাঁপিয়ে পড়ে জল ঘোলার চেষ্টা করি না, আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি। কিন্তু আমার যেটা অভিযোগ ছিল যে সেখানেও কালেকটিভ হয়েছে, রং দেখে বিচার হয়েছে। আমি গেলেও গো ব্যাক, আপনি গেলেও ওয়েলকাম, তাহলে আন্দোলন কী করে এক হবে? আমার ওটাই প্রতিবাদ যে সবাই বলছিল সব বিরোধী একসঙ্গে লড়ুন, কী করে সম্ভব? আমরা বলছি পদত্যাগ চাই, কেউ তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সেই জন্য যদি সার্বিকভাবে সমাজে পরিবর্তন চাই, একটুখানি মন বড় করে এগিয়ে আসতে হবে। কারণ এটা কারো কোনো পার্টির বা কোনো ব্যক্তির সমস্যা নয়, এটা সমাজের সমস্যা। সমাজ যদি হতাশ হয়ে যায় কোর্ট সম্বন্ধে, পুলিশ বা সিবিআই সম্বন্ধে, তাহলে যাবেটা কোথায়? রাস্তা কোথায় আছে? সব কিছুর উপরে আমাদের এটাই ভাবতে হবে। এই ঘটনাটা চোখ খুলে দিয়েছে, কান খুলে দিয়েছে, মানুষকে রাস্তায় নিয়ে এসছে, এটাই আমাদের প্রাপ্য। আমি একটুখানি শুনুন, একটা জিনিস একটু বলে, দিলীপ দাকে বলছি যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় তো? না, আমি বলছি যে রং দেখেই কিন্তু ওয়েলকাম হবে, আপনাকে গো ব্যাক বলবে। কারণ আপনার বক্তৃতায় কিন্তু হাততালি পড়েনি, কয়েকজনের বক্তৃতায় হাততালি পড়েছে, আমার কথায় পড়েনি, ওটাই পড়েনি, বলে ওটা নিয়ে ভাবনি। আমি বলছি শুনুন না, প্রভাবশালী কথা উঠলো না, যে কথা তদন্তের কথা বললাম যে পশ্চিমবঙ্গ পুলিশ খুব সাফল্য পেয়েছে, সেটা তো সাফল্যটাকে তো মানতে হবে। আমার কথা হচ্ছে তাহলে তো এ প্রশ্নটাও উঠবে যে নন্দীগ্রামের যে গুলি চালনার ঘটনাতে সিবিআই তদন্ত, তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছিল বুদ্ধদেব বাবু প্রভাবশালী বলে।
না এই প্রশ্নটা তো উঠবে তাহলে। আবার পাশাপাশি এই প্রশ্নটা তো পাশাপাশি উঠবে। এটা উঠবে যে 2011 অনওয়ার্ডস এই যে এতগুলো কমিশন বসলো, একটার পর একটা বাম আমলের দুর্নীতি, সেই সাঁইবাড়ি থেকে শুরু করে খুনোখুনি, তার একটাতে তো না, কোনো না, সে শাস্তি হতে প্রশ্ন দেখলাম না। তুলুন, সেই প্রশ্নটা আপনারা না, তুলুন। কিন্তু আমি বলছি এই প্রশ্নটা তো- এটা কি এই জন্য যে প্রশ্নটাও তো 34 উঠবে। বছর আগে না, এই 34 প্রশ্নটা বছর আগে উঠবে কেউ না, প্রভাবশালী ছিল? তাহলে না না, তুলুন তুলুন প্রশ্ন, সুমন, গণতন্ত্রে প্রশ্ন আমি- তুলতেই হবে না, সুমনদা। আমি বলছি যে জগন্নাথ আমার একটু শুধু আগে- একটাই প্রশ্ন আছে যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্তকে বিদ্যুৎ মন্ত্রী কে বানালেন? না, আমি বলছি না না, ও তার মানে মনীশ না, গুপ্ত আমি জিজ্ঞেস নিজে- করছি। আচ্ছা, মনীশ গুপ্ত আরে, যদি- জিজ্ঞেস করছি, মনীশ তার গুপ্ত কারণ যদি সেই সময়কার- মনীশ গুপ্ত নিজে নিজেই গুলি চালিয়েছিলেন, মানে তার উপর থেকে কোনো নির্দেশ আসেনি বলছেন? আমি জানি না, আমি তা বলছি না, আমি এতটা কিন্তু- ডিটেলসে জানি না। আমি বলছি যে একটু হ্যাঁ, আগে জগন্নাথ আমি তা বলছি বলছিলেন না, না, আমি যে বলছি যে তৃতীয় পক্ষের কথা 2011 পর যে পরিপ্রেক্ষিতে। এতগুলো বোধহয় 8টা না 9টা কমিশন বসেছিল, কাউকে তো আপনি দাদা প্রশ্ন- শাস্তি না, না, পেতে প্রশ্ন গেলেন উঠুক না। না, এই প্রশ্ন উঠুক। একদম, আপনার কিন্তু প্রশ্ন পাশাপাশি এই সবই। প্রশ্নটাও কিন্তু থাকবে। এই আমি বলছি প্রশ্নটাও তো জগন্নাথ জবাব পেতে তৃতীয় হবে, পক্ষের বলুন। কথা বলেছিলেন না? হ্যাঁ। তৃতীয় পক্ষের মূল কারণ অসুবিধা বলুন তো, আজকে যে আলোচনা চক্রে হ্যাঁ। আক্রান্ত কে বলুন তো? লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু শেষ পর্যন্ত আক্রান্ত, ওই জন্য মানে অভয়া নয়, তৃতীয় লক্ষ্মীর পক্ষের ভান্ডার না না, আক্রান্ত? তৃতীয় পক্ষের পাশে মানুষ থাকছে না বোধহয় লক্ষ্মীর ভান্ডারকে হয়তো আক্রমণ করে। ও সুমন, ওই যে বললেন না নন্দীগ্রাম পাণ্ডে বুদ্ধদেব ভট্টাচার্য না, কিন্তু আমি এই তত্ত্বে বিশ্বাস করি না যে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে ঘরের মা লক্ষ্মীকে হারাতে হবে, আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, অর্ণব। স্ক্রিন শিট হ্যাঁ, পেয়েছিলেন, তার হ্যাঁ। কারণটা বলে দিচ্ছি। কারণ প্রকাশ্য জনসভায় হ্যাঁ। নন্দীগ্রাম মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দুরা গিয়ে করিয়েছেন, শুভেন্দু বলেছেন মমতা ব্যানার্জি নির্দেশে করিয়েছে। এবং তখন সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী, তখন সরকারে দিল্লি সরকারের পার্ট হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমি একটা কথা মানে আমি বলছি, বলছি, এই প্রভাবশালী। গল্প আমাদের বাচ্চারা কোথাও একটু নিয়ে মনে যাবে না করে কেন জানেন? দিনের শেষে 14টা তাজা প্রাণ ঝরে গেছিল। আমি বলছি তারপরে সেই লাশগুলোর ওপরই অ্যাকচুয়ালি বছরের পর বছর, মাসের পর মাস রাজনীতি হয়ে যায়। অর্ণব, এবং সেই পুলিশ অফিসারের কোনো কেউ শাস্তি কেউ হয় না শাস্তি এখন। হয়নি, বরঞ্চ প্রমোশন হয়েছে এবং একাধিক সেটা নিয়ে ক্ষেত্রে। তৃণমূল কোনো তার মাথা ব্যথা নেই, অর্ণব, তারা দাবিও আমি- করে না। আপনি খুব সুন্দর বললেন, প্রমোশন হয়েছে বললেন। আমি হ্যাঁ, প্রমোশনের ক্ষেত্রে একটু মনে করিয়ে দিই, হ্যাঁ। 77 সালের আগে পর্যন্ত কুখ্যাত পুলিশ অফিসার ছিল রুনু গুহনিয়োগী। রুনু গুহনিয়োগী সবচেয়ে বেশি করে প্রমোশন হয়েছিল হচ্ছে 77 সালের পর। আমি একটু দিলীপ দাকে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে দিলীপ দা যে বারবার করে বলছেন আমরা গেলে গো ব্যাক স্লোগান ওই হয়েছে। সময়ে একাধিক উদাহরণ আছে, মানে কংগ্রেস আমলে যারা বামফ্রন্টের মূল আক্রমণের লক্ষ্য যে অফিসাররা ছিলেন, পালা বদলের পর প্রায় প্রত্যেকের 77-এর পর প্রমোশন একদম, আমি বলছি যে এই যে যে তার মানে কি এই যে না, না, 50 বছর একদম ধরে নয়, বাংলার একদম নয়, ইতিহাস একদম শুধু নয়, কিন্তু আবার ভুল এটাও আর সত্যি ভুলের নয় সুমনদা, পুনরাবৃত্তি চলবে? এটাও একই সঙ্গে সত্যি নয় সুমনদা। আপনি 8টা হ্যাঁ। কমিশনের কথা বললেন, 8টা কমিশনে কিছু বেরোয়নি বলে ওই একটা ঘটনা ঘটেনি, অন্তত 1 ডজন গণহত্যা ঠিক, বাম ঠিক, জমানায় হয়নি, এটাও সত্যি নয়। তার কারণ ওইগুলো নিয়েও তো প্রচুর মানে গবেষণা হয়েছে, তদন্তমূলক লেখালেখি হয়েছে, সবকিছু হয়েছে। তো এই একটা 2 নম্বর হচ্ছে যে দিলীপ দাস বললেন যে আমরা গেলেই গো ব্যাক বলেছে। হ্যাঁ, এই যে উনি বললেন না যে বাঙালি হচ্ছে রাজনীতি সচেতন, সত্যি তো বাঙালি রাজনীতি সচেতন বলেই তো আপনাদের জায়গা দেয়নি। তার কারণ এই যে আমরা পরিযায়ী শ্রমিকের কথা বলছি, ওটা ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক যে রাজ্য কেন হচ্ছে উত্তরপ্রদেশ, সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক। শুধু বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে এরকম নয়, আমাদের বাংলাতে অন্তত 1.5 কোটি লোক রয়েছে যারা কাজ করেন এখানে এসে অন্য রাজ্য থেকে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন একটা মিটিংয়ে যে 5টা রাজ্যকে আমার টানতে হচ্ছে। সুতরাং এই সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, সারা জনসংখ্যা কমে গেছে, আপনার ধারণা নাই? না না কমেনি, লোক চলে গেছে, সঙ্গে একদমই নয়, একদমই নয়, একদমই নয়, একদমই নয়, আচ্ছা, আচ্ছা, একদমই নয়। হ্যাঁ, এটা কারুর 2 হাতে নম্বর data হচ্ছে নেই। বাদশাদা এবং হ্যাঁ, জয়ন্তদা হ্যাঁ, দুজনেই হ্যাঁ। বারবার করে এই যে রায়ের কথা বললেন না, হাততালি দিলে এই কিন্তু রায়ের আবার কথায় সুমনদার যেখানে একটু রাগ যেখানে- হয়ে যাচ্ছে। যেখানে সুমনদা যেখানে নিজে নিজেকে discrepancy হাততালি তুললেন, দিচ্ছে। সুমনদার প্রত্যেকটা কথায় ক্ষেত্রে হাততালি নেই। কিন্তু একই সঙ্গে প্রত্যেকটা জায়গায় স্পষ্ট রায় রয়েছে। মানে এই যে বলছি প্লেস অফ অকারেন্স বলুন বা লাস্ট সিং টুগেদার এই যে বলুন, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা ওখানে রয়েছে। এই যে আন্দোলনটা হলো, এটা থেকে যেটা স্যার বললেন ওই কথাটাই আমি বলছি। তার কারণ আমি লড়েছি, ওর অ্যাগেনস্টে লড়েছি, থ্রেট কালচার। এই যে অত্যাচার ছাত্রদের ওপরে, এটা নতুন নেই, এটা কিন্তু আগে থেকে বহুদিন ধরে হতো, কিন্তু প্রকাশ হতো না। তার কারণ যারা অত্যাচার করতো তাদের ওপরে আমি নাম বা দল কিছুই বলছি না, কিন্তু তারা এত প্রোটেক্টেড ছিল, তাদের ওপরে বড় বড় লোকের হাত ছিল। চোখ বন্ধ করে, যেরকম বর্ধমান মেডিকেল কলেজ, কল্যাণীতে, আরজি করে একটা গ্রুপ মানে অন্ধভাবে অত্যাচার করে গেছে, কিন্তু এই আন্দোলনের জন্য ওটা প্রকাশ হয়েছে এবং এটাকে পুরো এরাডিকেট করা যায়। এখন সেই অত্যাচার কি বন্ধ হয়েছে? এখন বন্ধ আছে। এখন একজনও যদি করছে তাহলে ওটা প্রতিবাদ হচ্ছে, আগে প্রতিবাদই হতো না। আগে ডান্স করাতো আইটেম সঙ্গে, তারা সাহস করতো না। কিন্তু এখন এই যে আমার কাছে ফোন আসছে, জানেন তো, আমার কাছেও ফোন আসছে কি অমুক জায়গায় ওরকম, মানে আমার নিজে মেডিকেল কলেজ থেকে এবার সাহস করছে।
পারে না। আমি জয়ন্ত ছোট্ট তুমি একটা কথা তুমি বলবো। একটা তুমি বলবে সেটা হচ্ছে যে ওই যে বারোরা বলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সব নাকি করেছে, তা আমি বলবো যে তৃণমূল কংগ্রেস পার্টিটাতে চলে ভোট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে, তাদের একদম। কোথায় আপত্তি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এলে? আমি শুধু একটা কথা বলবো, সুমনদার অনেক কথায় বিরোধিতা করি, কিন্তু এটা ঠিক যে এই যে দীর্ঘ আন্দোলন প্রশাসনের সহযোগিতা পেয়েছি, কারণ আমি নিজে বহু মিটিং মিছিলে ছিলাম, পুলিশ কিন্তু সহযোগিতা করেছে। পুলিশ যেমন ট্রাফিক কন্ট্রোল করেছে, তেমনি পুলিশও অন্তর থেকে আমাদের সঙ্গে বলেছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ। আচ্ছা, আবার হাততালি দিচ্ছেন, সুমনদা রাগ করবেন না, আপনি হাততালি পাচ্ছেন না, আমরা পাচ্ছি। সবাই নিজের জন্য কি করব? হাততালি দিন, আমার কোনো আপত্তি নেই। দেখুন, অনুষ্ঠানের শেষে মনে পড়ছে রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকে যন্ত্ররাজ বিভূতি বলছেন, জলের বেগে আমার বাঁধ ভাঙে না, কান্নার জোরে আমার যন্ত্র টলে না। এখন কেন্দ্র হোক বা রাজ্য, যন্ত্র আর যন্ত্ররাজদের কাছে সত্যি কি কান্নার মূল্য আছে? চোখের জলের সামান্যও দাম আছে? তদন্ত তো করবে হয় রাজ্যের যন্ত্র পুলিশ, নয় কেন্দ্রের যন্ত্র সিবিআই। আর সেই তদন্তই যদি প্রশ্নের পর প্রশ্ন রেখে যায়, তাহলে হাহাকার ছাড়া অসহায় মা বাবার ঝুলিতে আর কী বা থাকে? এখন অদ্ভুত এ আধার ঘোঁচাবে কে? যাই হোক, তার মধ্যেই উত্তরের সন্ধান চালাবো আমরা। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।